অন্যরকম হয়। আপনাদের মনে আছে যে ভূত আসামের একদম শুরুর দিকে বৌদ্ধ স্টের প্রথম যে এপিসোডটা ছিল সেটাও ছিল খুলনা নিয়েই। আমাদের অসংখ্য মারাত্মক মারাত্মক সব ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে। সো সেই খুলনাতেই আমরা আবার যাব এবং সেই খুলনার ঘটনায় আমরা শুনবো। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে তার প্রথম ঘটনাটা শুনতে। জি রাসেল ভাই, তো প্রথমে আমি যার ঘটনা বলবো ওনার নাম হামিদ। আসলে আমি রিসেন্টলি বাংলাদেশের বাইরে যাওয়ার পথে ওনার সাথে দেখা, তারপর ওনাকে আমি আমার চেম্বারে নিয়ে এসে ওনার কাছ থেকে ঘটনাটা কালেক্ট করি। তো উনি ঢাকার বাইরে সাধারণত গাড়ি রেন্টে কার নিতেন। ওনার দোকান ছিল হচ্ছে মিরপুরে। তো মিরপুরে একটা জায়গায় তার নিজের দোকান ছিল। তো দেখা যেত যে গাড়ির মালিক অন্য, কিন্তু তিনি গাড়িটা তার কাছে রাখতেন আর কি। তো মোস্ট অফ দ্য টাইম রাসেল ভাই তাকে গাড়িটা নিয়ে যেতে হতো হচ্ছে ঢাকার বাইরে বৃহস্পতিবার সময়। তাকে বেশিরভাগ মানে ট্রিপগুলো পাওয়া যেত বৃহস্পতিবারে পেত, কারণ পরের দিন শুক্রবার থাকার কারণে অনেকে বৃহস্পতিবারে গাড়ি নিয়ে যেত ঢাকার বাইরে। তো এমন একদিন আপনার এটা বলছে যে 1995 সালে, কিন্তু ওনার বলতেছে যে আমার ডেটটা মানে মনে নাই, কিন্তু ওই সময় মনে হয়েছিল যে ঢাকার চারিপাশে কিছু কিছু এলাকা পানিতে তলিয়ে গেছিল। তো ওই সময় বৃষ্টি খুব বেশি হয়েছিল। তো বর্ষার পর মানে বর্ষাকালীন অবস্থাতেই ঘটনাটা ঘটে আর কি। তো উনি বলল যে আমার কাছে একটা লোক আসলো, লোকে এসে বলল যে উনি বৃহস্পতিবারে যাবে, কিন্তু এর আগেই এক ফরেনার, গুলশানের এক ফরেনার তাকে হায়ার করে ফেলেছিল কক্সবাজার নিয়ে যাবে। কিন্তু বললো যে আমি এই লোকটাকে দেখে এতটাই বিমোহিত হয়ে যায়, এতটাই পছন্দ করি, এত সাদা দাড়ি, লম্বা সিল্কি দাড়ি, আমার এত ভালো লাগে, এত বুজুর্গ মানুষ, আমাকে বলছে যে সে বৃহস্পতিবারে ঢাকা থেকে খুলনার দিকে যাবে এবং তারা 7 জন যাবে টোটাল। তো তার সে আর মানে কেন জানি সে আর না করে নাই, যে আমি যাব। ঠিক আছে, বৃহস্পতিবার রাত 11টার দিকে। তো তাকে যথারীতি সেই ভদ্রলোক তাকে একটা স্লিপে দিল যে তাকে বড় মগবাজার থেকে, ওয়্যারলেসের পাশ থেকে একটা মসজিদ আছে, নামটা আমি বলছি না, সেখান থেকে তাকে পিক করতে হবে তাদেরকে। তো তিনি যথারীতি ওই সময় এত কন্ট্যাক্ট করার অবস্থা ছিল না, তো তারা সে ওইখানে মসজিদের পাশে যে গাড়ি 11টার দিকেই রেখে দেয়। তো আধা ঘন্টা পরে এক ভদ্রলোক আসে, সেই যে ওনাকে হায়ার করেছিল। সে বললো যে ঠিক আছে, আপনি চলে আসছেন, আপনি একটু অজু করে নেন আর খাওয়া দাওয়া করে নেন। তো উনি বলে যে এত ভদ্র করে বললো অজু করে। তো ওনাকে আমি বলি যে আমি তো ঈশান নামাজ পড়ে আসছি, তো আমি অজু করাই আছে, তো আমি খাওয়া দাওয়া করে আসছি, তো আপনারা আসেন, কোনো সমস্যা নেই। বলেন আমাদের সময় লাগবে, আমাদের অনেকক্ষণ যেতে লাগবে, আপনি একটু খাওয়া দাওয়া দরকার হলে করে নেন। আচ্ছা। তো তিনি বললেন যে খাওয়া দাওয়া তো করে আসছি, তো কোনো সমস্যাই না, আপনারা আসেন, কোনো সমস্যা নেই। তো তিনি গাড়ির মধ্যে বসে ওয়েট করতে থাকে। তো 12টার মধ্যে সবাই চলে আসে। তিনি দেখলেন যে যেই লোকটা ছিল তার সাথে আরো 6 জন, এর মধ্যে 2 জন বোরকাওয়ালা মানুষ আর 4 জন ওনার মতোই দেখতে, কিন্তু বয়স্ক, সাদা দাড়ি, ও সবার ড্রেস মোটামুটি সাদাই, একই রকম মোটামুটি, পাঞ্জাবি, সাদা পাঞ্জাবি পরা। তো তারা সবাই উঠলো এবং সবাই কিন্তু বয়স্ক ভাই, সবাই বুজুর্গ, সবাই যে একদম ইয়াং বা কেউ এরকম না, সবাই বয়স্ক এবং সবারই চামড়া ঝুলে গেছে এরকম বয়স্ক আর কি। তো তারা রওনা দেয়। তো তিনি বললেন যে গাড়ি ছাড়ার পর থেকেই, মানে ঢাকা ক্রস করার পর থেকে আমি পেছন থেকে তেলাওয়াত শুনতে থাকি কোরআন শরীফের, আর পাশে যিনি আছেন তিনিও কোরআন শরীফের তেলাওয়াত করছে। তো আমার কাছে খুব ভালো লাগতে থাকে, কারণ তিনিও নামাজি খুব মানুষ ছিলেন যে গাড়ি চালাচ্ছে, তখন ইয়াং ছিল, সে কোনো নামাজ মিস দিত না এবং একটা সময় হাফেজ ছিল, পরে হাফেজি সে আর কন্টিনিউ করে নাই। তো তার প্রায় 18 পারা পর্যন্ত মুখস্থ ছিল। তো আমার কাছে মনে হয় যে রাসেল ভাই এভাবেই যে ওই জন্যই তাকে সিলেক্ট করা হয় না, হইলো কিনা। তো যাই হোক, সামনে যাই, আগাতে থাকি। তো ঢাকা ক্রস করার পরে কিছু দূর আগানোর পর মানিকগঞ্জের দিকেই হবে, ওই একটা বয়স্ক লোক বললো যে আমাদের থেকে একজন গাড়ি থেকে নেমে যাবে, আপনি একটু গাড়িটা থামান। তো বলে যে আপনারা একটু তাড়াতাড়ি নামার ব্যবস্থা করেন, কারণ এই এখন অবস্থা, উনি বললে যে এখন যে অবস্থা, আশেপাশে গাছ টাছ ফেলে মাঝে মধ্যে ডাকাতি হয়, আপনারা as soon as possible গাড়িটা থেকে তাড়াতাড়ি নামবেন। আচ্ছা। তো ওনাদের সাথে অনেক মানে জিনিসপত্র ছিল, ওগুলি নামাতে একটু সময় লাগছিল, তো উনি একটু তাড়াতাড়ি করতে বলে। উনি জাস্ট হাত দিয়ে একটা ইশারা করে যে আপনি একটু চুপ থাকেন। আচ্ছা, মানে কোনো কথা বললো না, কোনো রাগারাগি করলো না, জাস্ট হাত দিয়ে একটা ইশারা করলো। যে লোকটা ওনার পাশে বসেছিল, তো ওই লোকটা নেমে যায়, ওনারা আরিচার দিকে যায়। এখন তো আরিচা ঘাট আগে যে রাস্তায় এখন আমরা বাইরে যাই টার্ন নেই পাটুরিয়ার দিকে, তখন পাটুরিয়া ছিল না, তখন আরিচা ঘাট ছিল। তো তিনি সোজা, আগে ওই রাস্তাটা সোজা, এটা অনেকে চেনে, তো সোজা যে ফেরির জন্য ওয়েট করতে চান। আমি জাস্ট একটা কথা বলে রাখি রাসেল ভাই, উনি যেহেতু রেগুলার ঢাকার বাইরে এইসব ট্রিপ নিতেন, তো তার কিছু কিছু পয়েন্ট মুখস্থ, এইসব জায়গায় একটু ট্রাফিক বেশি থাকে। তো সে দেখলো যে উনি বললো যে আমি গাড়ি চালাচ্ছি আর এত সুইফট আমার গাড়ি যাচ্ছে, আশেপাশে কোনো ঝামেলা দেখতেছি না, কোনো
জ্যাম দেখতেছি না, কিচ্ছু দেখতেছি না, ফেরি আমার জন্য জায়গা মতো দাঁড়ানো, আমি ফেরিতে উঠলাম, আর 2-3টা গাড়ি ফেরিতে উঠলো, খুব আরাম করে যাচ্ছি। হুম। আর আতরের গন্ধ আসছে রাসেল ভাই, আচ্ছা। মিক্সড আতরের গন্ধ, একটা থেকে একটা মিক্সড আতরের গন্ধ। আর পাশে যে তিনি চোখ বন্ধ করে মাথা নিচু করে তসবিহ পড়ছিলেন। তো আরিচা ফেরিঘাট প্রায় আধা ঘন্টার পরে ক্রস করার পরে, আধা ঘন্টারও বেশি সময়, তখন তো আরো বড় ছিল, এখন তো কম সময় লাগে, হুম হুম। তখন বড় ছিল। তো রাস্তা মানে ফেরি ক্রস করার পরে তিনি আগাচ্ছিলেন, আগাতে 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 হঠাৎ করে আহ তার চোখ রাসেল ভাই গাড়ির পেছনের দিকে পড়ে। তো পিছনে যে হেডলাইট মেরেছিল যে গাড়ি, তার হেডলাইটের কারণে তাকে তাকাতে হয়, কিন্তু এতক্ষণ যিনি দেখছিলেন যে পেছনে 6 জন লোকই আছিল, মানে হুম হুম। 5 জন লোক আছে। হুম হুম। হঠাৎ করে তিনি দেখে যে কেউ নাই গাড়িতে। আচ্ছা। তিনি খুব অবাক হয়ে যায় যে আমি কি গাড়ি চালাচ্ছি নাকি চালাচ্ছি না, হুম কার গাড়ি চালাচ্ছি, আমি কোথায় আছি। হঠাৎ করে তার মনে হয় যে এইটা আমি কি করছি, মানে এখন অবস্থা এরকম যে রাসেল ভাই উনি কোনো পথেই হাঁটতে পারবেন না। ফার্স্ট আচ্ছা। অফ অল উনি গাড়ি থামাতে পারবেন না, হুম। এই রাস্তা দিয়ে যাচ্ছে, সেটা সম্ভব না সম্ভব আসলে। না গাড়ি থামানোর। সেকেন্ড অফ অল এটা নিজের গাড়ি না, এটা তার মালিকের গাড়ি। এখন এখানে যদি গাড়ি থামায় তো সামনে মানে কেউ অবস্টাকল ক্রিয়েট করে তার গাড়িটা নিয়ে যেতে পারে, অথবা তাকেই মেরে ফেলতে পারে। এই জন্য সে গাড়ি থামাতে চাচ্ছিল না। হুম হুম। তো পাশের যে লোকটা বললো যে আপনি আমার কথা শোনেন, আপনি ঘাবড়াবেন না, আপনি পিছে তাকাবেন না, আপনি পেছনে তাকাবেন না, কোনো শব্দ হলে ভয় পাবেন না, আর হাড় ভাঙা শব্দ হলে আরো ঘাবড়াবেন না। আচ্ছা। আপনাকে আমি একটু ওয়ার্নিং দিয়ে দিই, আপনি যারা সালাম দিবে সালামের উত্তর নেবেন। এই কথাটা শোনার পর উনি মোটামুটি বুঝে গেল যে আমি আর যাই করছি না, এখানে আমার সাধারণ কোনো লাইফ, মানে সাধারণ ভাবে আমি যাচ্ছি না, আমার এটা খুব অ্যাবনর্মাল কিছু একটা আমার হুম সাথে হুম। হচ্ছে। এখন উনি যেটা জানতে চায় যে উনি সিগারেট খেত আর কি। তো সিগারেট পান করার জন্য সিগারেট বের করছে, যে সিগারেট খেলে হয়তো বা জিন ভূতেরা দৌড়ে পালায়, হুম হুম কিন্তু হুম। আসলে ওখানে কোনো ইফেক্টই হচ্ছিল না। সেই পাশের লোকটা বসে বসে তসবিহ পড়ছে তাকে এই কথাগুলা বলার পর। আর একটা জিনিস বললো যে সামনে আমরা সবাই আসুক, সামনে আমরা আরো কিছু কথা আপনাকে বলবো, কিন্তু আগে একটা কথা শুনে রাখেন যে আপনি কিছুক্ষণ পর একটা মসজিদে নামাজ পড়বেন এবং সেখানে ইমামতি করবেন, আপনাকে নামাজটা আপনাকে পড়াতে হবে। হুম। ইমামতি করতে হবে। আমরা সবাই মিলে সেখানে নামাজ পড়বো, হুম। কিছুক্ষণ পর ফজরের ওয়াক্ত হয়ে যাবে, আপনি নামাজ পড়াবেন। তো আপনি এটার জন্য প্রিপারেশন নেন। তো হুম। প্রিপারেশন কি নিব, আমাকে কি বলতেছে নামাজ পড়াবো, হুম মসজিদে যাব, হুম হুম। নামাজ তো পড়তে হবে, দ্যাটস মাস্ট, ওটা তো আমাকে পড়তে হবে। কিন্তু উনি এভাবে বলতেছে, আমার কাছে কেমন খটকা লাগতেছে যে এত মানে হার্শ ভয়েসে কেন বলতেছে যে আমাকে হুম হুম। নামাজটা পড়াতে হবে। তো আমরা অনেকেই আকিজের ফ্যাক্টরিটা চিনি, হুম হুম। আমি রাসেল ভাই একদম ডিরেকশন দিয়ে দিচ্ছি সবাইকে, খুলনার পথে নিয়ে যাচ্ছি, যারা খুলনা বাড়ি তারা ইজিলি বুঝতে পারছে। তো আকিজের আগেই প্রায় বললো যে আকিজ ফ্যাক্টরি থেকে প্রায় 20-30 মাইল আগে, হুম হুম। তো যেতে তো পরে সবাই এক নামেই চেনে। হুম। তো বাম পাশে একটা রাস্তায় আমাদেরকে ঢুকতে হলো। হুম। সেই রাস্তাটা কাঁচা রাস্তা, মানে ওই মাটির রাস্তা আর কি। হুম। কিন্তু রাসেল ভাই মানে অসম্ভব কথা হচ্ছে যে মাটির রাস্তা থাকা সত্ত্বেও গাড়িটা এক ফুটও বাম করছিল না, হুম হুম। প্লেন ভাবে আগাচ্ছিল। হুম হুম। বলে আর যাই হোক, আমি যে রাস্তায় ঢুকলাম সেই রাস্তাটা বাংলাদেশ হতে পারে না, আমি বিদেশ যাইনি কিন্তু এটা বাংলাদেশ না। ওকে। এটা বাংলাদেশ না, এত সুন্দর গোছানো, গাছগুলা গোছানো, আশেপাশের ফুলের গন্ধ আসছে। এখন তো অনেক এসি গাড়ি, তখন আমার গাড়ি এসি ছিল না, আমার জানালা খোলাই ছিল, রাইট। আমি গন্ধ পাচ্ছি, আমি অনেক ফুলের গন্ধ পাচ্ছি। আমি হেডলাইটের মানে আমি যখন ডিপারটা দেই, আমি যখন হেডলাইটটা আরো একটু বাড়িয়ে সামনের দিকে দিই, আমি একটু কাছে আগাতেই দেখি যে লম্বা লম্বা কবর না, আমি আসলে প্রথমে ঢিবি দেখি, হুম। কিন্তু যতই সামনে যেতে থাকি ততই মনে থাকে এটা একটা কবরের শেপে লম্বা লম্বা, মানে আমাদের আমাদের আমরা যেরকম 3.5 হাত দেখি। না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওই আচ্ছা, আচ্ছা। সাইজের না, এটা অনেক বড় বড় লম্বা লম্বা। এবং কবরের পাশে আমাদের সাধারণত কি থাকে রাস্তা ভাই, আমরা কবরস্থানটা দেখি যে মানে আমাদের এখানে যে আজিমপুর কবরস্থান আছে, সেইটা ছাড়া আমরা কবরস্থান দুই পাশে হাঁটা অবস্থায় দেখি না, কিন্তু এখানে গাড়ি চালানো অবস্থায় দুই পাশেই কবর দেখতে পাচ্ছে সে। বলে যে কবরের নাম লেখা থাকে মা বাবা, অথবা ডেট লেখা থাকে কবে মারা গেছে, জন্ম কবে, মৃত্যু কবে। এখানে খালি আরবি লেখা, তাহলে এটা বাংলাদেশের কোনো কবরস্থান না,
এটা কি বাংলাদেশের বাইরের কোনো কবরস্থান, আমি কোথায় আসলাম? তো সে আসলে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না, সে বেশি কোশ্চেনও বেশি জিজ্ঞেস করতে কনফিউজড পারছিল হয়ে গেছে ওই মুহূর্তে। কনফিউজড। সে নিজে নিজে দোয়া পড়ছে যে ভেতরে আমি কি হচ্ছে, এবং বলছে যে আমি আসলে এই দুনিয়াতে নেই, এই জগতে নেই, হয়তো আমাকে কোনো অন্য জগতে নিয়ে আসা হয়েছে। মাই গড। ওই রাস্তা দিয়ে চলার সময় তিনি হঠাৎ করে সেই কোরআন শরীফের তিলাওয়াত, যেটা সে ঢাকার মগবাজার থেকে রওনা দেওয়ার পরে শুনতে পেরেছিল, সেই কোরআন শরীফের তিলাওয়াত আবার শুনতে পাচ্ছে, এবং পিছে তাকে দেখে তাই 5 জন উপস্থিত গাড়ির মধ্যে সে 5 জন চলে এসছে। এবং সেই লোক যে চোখ বন্ধ করে তসবিহ পড়ছিল, সে বলছে যে আপনি যখন সে খুব আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় বলে, আপনি যখন পড়াবেন না নামাজ পড়াবেন, সেখানে কেরাতটা লম্বা কেরাত নিবেন, ছোট কেরাতে শেষ করবেন না, অবশ্যই সূরা আর রহমান পড়াবেন। তো সে বললো যে তাহলে সে জানে আমার সম্বন্ধে, সে ডিপ মানে রিসার্চ করা তার আমার সম্বন্ধে, আমি যে হাফেজ সেটা সে জানে। বলে কিরাতটা সুন্দর করে বড় করে করাবেন। তো আমি যতই যাচ্ছি, যতই রাস্তা যাচ্ছে, ততই কবরস্থান, রাসেল ভাই, কবরের পর কবর। এত কবর, এত লম্বা লম্বা কবর, আমি আগে কখনো দেখিনি, এত কিছু তো জানিও না, কিন্তু এত কবর, লম্বা কবর হতে পারে এটাও আমার জানা নাই। তো তিনি যখন মসজিদ একটা শেষ ডেড এন্ডে আসলো, সেই ডেড এন্ডে একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, 2 তলা 3 তলা একটা বিল্ডিং এর মতো দেখতে পেলো, কিন্তু এতই আলিশান যে এটা সে আগে কখনো বাংলাদেশে দেখে নাই। সে এত জায়গায় যায়, ঢাকা, সে তো পুরো বাংলাদেশই রাসেল ভাই করে, সে তো ট্রিপ নিয়ে সে পুরো বাংলাদেশেই যায়। এত সুন্দর জায়গা, এত সুন্দর স্মেল, আবহাওয়া কি সুন্দর, বাতাস কি, বাতাসে ধুলা উড়ে না, এত সুন্দর জায়গা। তা সে বললো যে আমি নামলাম, এবং পেছনের যে মহিলাগুলা বোরকা পরা ছিল, তারা সবাই কান্না করছিল। কান্নাটার সাউন্ডটা এরকম, কেউ হ্যাচকা টান দিলে, কেউ যদি যেভাবে চিৎকার দেয় কোনো মহিলাকে, ঠিক সেরকম চিৎকারের মতো কান্না আসছিল, এরকম কান্নার শব্দ। এরকম কান্না। গাড়ি থামানোর পর তো আশেপাশে অনেক লোক রাসেল ভাই, এবং উনি বললো যে আমাকে যে ডিরেকশন দিচ্ছিল, আমাকে সেই ডিরেকশনে যেতে হচ্ছে, কারণ আমি আর কোনো কিছু করার চান্স নাই। স্টিয়ারিংটা আমার হাতে, কিন্তু আমি চাইলে ব্রেক করতে পারি, কিন্তু আমার জানের ভয়ের কারণে আমি তাদের কথা মতো এইভাবেই রাস্তায় এসেছি। তো যখন সে গাড়ি থেকে নামে, তখন তার একবার মনে হচ্ছিল পালাবো, কিন্তু এই এই দুনিয়া তো আমি চিনি না, পালানোর জায়গা তো আমি জানি না, কোথায় পালাবো। তিনি যখন গাড়ি থেকে নামলো, তারাও গাড়ি থেকে নামলো, ওই বোরকাওয়ালা মহিলারাও গাড়ি থেকে নামলো। গাড়ি থেকে নামার পর ওই লোকের অসাধারণ কিছু কথা, রাসেল ভাই, যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব, তোমরা কেউ কান্নাকাটি করবে না, তোমরা কেউ কান্নাকাটি করলে আমি কষ্ট পাবো, আমি চাই না তোমরা কেউ আমাকে কষ্ট দাও, আমার জন্য সবাই দোয়া করো, আমার এই দুনিয়া ভালো লাগছে না, আর কিছুক্ষণের মধ্যে আমি মারা যাব। তোমরা তোমাদের স্পেশালি মহিলাদেরকে বলছি, তোমরা যেন কেউ কান্নাকাটি না করো, এটাই আমার রিকোয়েস্ট থাকলো, আর আমি কোনো ভুল করলে আমাকে মাফ করে দিবা। তো তার কথা হচ্ছে যে আমি তাহলে এরকম কোনো মানুষের বা এরকম কোনো ক্রিয়েচারের সাথে আছি যে খুব রেসপেক্টেড, আমার কোনো ক্ষতি হয় না এই পর্যন্ত, এবং তাকে দেখতে এত এত মানুষ আসছে, সে একটা মধ্যমণি, তাকে দেখতে এত মানুষ আসছে যে তিনি খুব রেসপেক্টেড, যে ওটা দেখেই দাঁড়িয়ে বোঝা যাচ্ছিল যে আমাকে তোমরা সবাই ভিতরে কিছুক্ষণ পর নিয়ে যাবা। এখন যেহেতু ফজরের আজান হচ্ছে, রাস্তায় বলি, ফজরের আজানটা এরকম ভাবে হচ্ছিল যে কানের পাশে যদি মাইক রেখে কেউ আজান দেয়, কিন্তু আশেপাশে মসজিদ দেখা যাচ্ছে না, হঠাৎ করে লাইট জ্বললো, বিল্ডিং এর যেই বিল্ডিংটার সামনে গাড়িটা থামানো হলো, দেখা গেল সেটাই একটা মসজিদ। এত সুন্দর আজান আর এত শব্দ, উনি বললো যে আমি কান ধরেছিলাম, আজান শুনলে আরো শুনতে ইচ্ছা করে, কিন্তু আমি কান ধরেছিলাম, মনে হচ্ছে আমার কানের পাশে কেউ আজান দিচ্ছে। তো তিনি মসজিদের ভেতরে ঢুকলো, অজু করে মসজিদের ভেতরে ঢুকলো, বলে অজু খানা তো অসাধারণ, সোনা দিয়ে বাঁধানো অজু খানা, মানে পানিগুলো মনে হচ্ছে সোনার কল থেকে আসছে, এরকম এত স্বচ্ছ পানি। আমি যখন উনি অজু করলেন, অজু ছাড়া তো সে মসজিদে ঢুকে নেই, সে মসজিদে ঢুকলো, মসজিদে ঢুকার পরে ওই মুহূর্তে একজন আজান দিয়ে বের হলো, বললো যে আপনি ডিরেক্টলি মিম্বর বরাবর চলে যান, পেছনে তাকাবেন না। যে লোকটা আজান দিল, সেই লোকটা আবার বলছে এটা। আচ্ছা, সে সুন্নত পরে ফরজের জন্য দাঁড়ালো, এবং সেই ইমামতি করার জন্য ফজরের ওয়াক্তে, আচ্ছা, তো ফরজ নামাজের জন্য দাঁড়িয়েছে ফজরের ওয়াক্তে, এবং রীতিমতো রাসেল ভাই তিনি নামাজ পড়াচ্ছে, আর পড়ানোর সময় পেছন দিয়ে কটর মোটর প্রচন্ড বোন ব্রেকিং শব্দ, হাড্ডি ভাঙার শব্দ, হাড় ভাঙছে এরকম শব্দ আসছে, আর দূর থেকে একটু একটু সাউন্ড আসছে সালামের শব্দ, কিন্তু সে তখন কেরাতে ব্যস্ত, সূরা আর রহমানের কেরাতে ব্যস্ত। ফজরের নামাজটা শেষ করে, নির্দেশই ছিল যে আর রহমানই পড়তে হবে, আগেই তাকে বলে দিয়েছিল। সে নামাজ শেষ করে, নামাজ শেষ করার পরে রাসেল ভাই তিনি দেখলেন যে এই লোকটা বললো যে দেখো, আমি আর কিছুক্ষণ পর চলে যাব, আমাকে পাশের রুমে নিয়ে যাও, আমি গোসল করব, আমাকে কারো গোসল করাতে হবে না। সে পাশের রুমে গেল,
পাশের রুমে যে গোসল করলো, যে গোসলের যে পানির শব্দটা, পানির থেকে ভাই রাসেল ভাই পানিটা গড়িয়ে গড়িয়ে নিচে আসছে এবং এত গন্ধ, বলে যে আমি সুগন্ধ আর কি। সুগন্ধ, এত হুম। সুন্দর গন্ধ যে আমি এরকম দৃশ্য এরকম দেখতে পারবো, এরকম সৌভাগ্য আমার হবে, এটাও তো মনে হয় আমি জানি না যে হুম, হুম, এরকম হুম। সৌভাগ্য কারা বা এরকম কেউ দেখেছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি আমার অ্যাসিস্ট্যান্টকে, তার যে হেল্পারটা ছিল, হুম, তাকে যদি নিয়ে আসতো তাহলে এত কষ্ট হতো না। দূরে আসলে শেষ মাঝে মাঝে তার একটা অ্যাসিস্ট্যান্ট আছে আর কি, যাকে তাকে নিয়ে সঙ্গে যেত। নিয়ে হেল্পার আর কি। হ্যাঁ। তো হুম। সে দেখলো যে সেই লোকটা কাফনের কাপড় পেঁচিয়ে একটু ভেজা ভেজা নিচ থেকে পানি পড়ছে, আস্তে করে এসে মসজিদের মাঝখানে শুয়ে পড়লো। হুম, হুম। বললো যে হঠাৎ করে একটা শব্দ হলো, মনে হয় যে পুরো মসজিদটা কেঁপে উঠছে, এরকম অবস্থা। হুম, হুম। হঠাৎ করে একটা শব্দ হলো, কেঁপে উঠলো এবং সব নিস্তব্ধ হয়ে গেল। আশেপাশে সবাই বুঝে গেল কি উনি মারা গেছে, কান্নার শব্দ। কিন্তু উনি যে বলে গেছে, তো একজন লোক গিয়ে বললো যে তোমরা কেউ কান্না করো না, কান্নাকাটি করবে না। হুম। তোমরা চোখের পানি আস্তে আস্তে ফেলো, ঠিক আছে, কিন্তু তোমরা আস্তে আস্তে কান্না করো, জোরে শব্দ করে কান্না করো না, এরকম কেউ একটা বলে আসলো সামথিং। উনি সেটা দেখলেন আর কি। হুম, হুম। একটু এরপরে ওনাকে নিয়ে এলাম, যে উনিকে মসজিদের পরে, মসজিদ থেকে বের করার পর আসলে ভাই এই ঘটনাটা, এটা আমি আপনাকে বলি নাই, হুম, হুম। এটাই আপনার জন্য সারপ্রাইজ ছিল। মসজিদ থেকে বের করার সময় তার লেন্থ হয়ে গেল অনেক লম্বা, তার আগের লাশের হ্যাঁ। খাটিয়া অনেক লম্বা, এই লাশের খাটিয়া অনেক লম্বা, এত লম্বা খাটিয়া এক প্রান্ত থেকে এক প্রান্ত কমপক্ষে 10 জনে ধরতে হয়, এত লম্বা। আচ্ছা। এই লম্বা খাটিয়া নিয়ে তারা কবরের কাছে চলে গেল এবং প্রায় কিছুক্ষণ এবং হাঁটার পরে সেই ভদ্রলোক নিজের চোখে এটা দেখছেন। উনি নিজের চোখে দেখছেন এবং হুম। উনি একা, রাসেল ভাই। হুম, হুম। আশেপাশের কোনো কাউকে তার পরিচিত মনে হচ্ছে না। একটা মানুষ, যে মানুষ মনে হলে তো সে হেল্প চেত, একদম। মানে সেই কিন্তু তার এলাকায় মানুষও ওইরকম মনে হচ্ছে কেউ না। আছে বলেও মনে হচ্ছে না। না রাসেল ভাই, একদম মানে সে দেখলো যে জনবহুল এলাকা থেকে জনবহুল এলাকা থেকে সে একটা গহীন জায়গায় দূরে। চলে গেল। দেখলো যে প্রায় 5:45 বাজে এরকম। তো সে ঘড়িতে দেখছে, তার ঘড়িতে দেখছে 5:10 বাজে। দাফন হয়ে গেল। সে দেখলো যে দূর থেকে, সে বেশি দূরে ছিল না, দাফন হয়ে গেল। এবং দাফন হওয়ার পর সে, তার টাকা পয়সার কি চিন্তা, সেখানে যান বাঁচাচ্ছে, গাড়িতে উঠে জাস্ট গাড়িতে স্টার্ট দিয়ে এক্সেলারেটরে পাড়া দিতে দেখে সে আরিচা ফেরি খেতে চলে এসেছে। জাস্ট মানে তখন মুহূর্তের মধ্যে সবকিছু হলো। এটা সেকেন্ডের আসলে, সেকেন্ডের মধ্যে সবকিছু হলো। বলে যে আমাকে একজন বলল আপনি যান, এখন এগোতে পারেন। এতক্ষণ পর্যন্ত আমি জানি না যে আপনারা কি অপেক্ষা করছিলেন। আমি যখন এই ঘটনাটা আপনাদের আগে একবার অফ এয়ার শুনি, তখন আমি অপেক্ষা করছিলাম যে ফেরার সময় দেখব ফেরার লোক সময় কি করে। হবে, আপনি খালি চিন্তা হ্যাঁ, করতেছেন ফেরার সময় কি হ্যাঁ, হবে। ফেরার সময় কি হবে? তাহলে তখন তো সে বুঝে যাবে। তখন সে না জানিয়ে আরো কি ঘটবে। কিন্তু পুরো সময়টা যখন সে আমার গাড়িতে ফেরত আসলো এবং যখন সে ফিরবে, জাস্ট এক্সেলেটরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সে দেখলো যে আরিচার ঘাটে এসে চলে মোটামুটি সে এসেছে। আরিচার কাছে চলে এসেছে। এবং আম সময় তো গেছে মানে বলে যে আমি যতটুকু সময় দেখেছি 12টা থেকে এই 5টা পর্যন্ত, 5:30 পর্যন্ত। আরিচা ঘাট মানে কি, সে ফেরি পার হয়ে গেছে, ফেরিতে উঠার লাগে নাই তার, হুম, ফেরি পার হয়ে সে ঢাকার পথে চলে আসছে। হুম, মানে হুম। সে এখন আরিচা ক্রস করবে, আরিচা থেকে মানিকগঞ্জের দিকে যাবে। বলে যে আমি যে আসছি, আমার ফেরিটা পর্যন্ত পার হয়ে গেছে, আমি এক্সেলেটর পাড়া দেওয়ার সাথে সাথে আমার এই ঘটনা আমার সারা জীবন মনে থাকবে। আমি এই দুনিয়াতে ছিলাম না, এটুকু আমি জানি। এটা কোন গ্রহের কথা এটাও আমার কোনো আইডিয়া নাই, কারণ তখন এত কিছু একটা বোঝা নাই। অদ্ভুত ব্যাপার কিন্তু আমি আসলে একটা মানে জিনিস ডিসিশন নিয়েছি, এরপর থেকে আমি আর কখনো ঢাকার বাইরে যাবো না। এবং উনি জানো Still না now, বোধহয় না? এই 12 বছর তিনি কখনো ঢাকার বাইরে যান নাই। আচ্ছা। এবং ওই যে সঙ্গে যখন তিনি মারা যাবেন, জি। আম আম তিনি জিন হতে পারেন বা তিনি তার কথা ছিল এটা জিনের একটা আলাদা একটা দুনিয়া, আমাকে সেখানে সেখানে নিয়ে নিয়ে যাওয়া যাওয়া হয়েছে হয়েছে। এবং এবং তার আমাকে সমস্ত শুরুতে বলেছিল উজু করে নাও। এবং সমস্ত আত্মীয়স্বজনের মাঝে এবং সেখানে সেই কারণেই তার সমস্ত আত্মীয়স্বজন বিদায় জানাতে এসেছিল। তারা কান্নাকাটি কান্নাকাটি করেছে। করেছে, সবই দেখেছে সে। বলে যে সব। এরা আমাদের জগতের কেউ না, হুম। কিন্তু যেসব প্রসেস হচ্ছে, এই প্রসেসটা আমি আগে কখনো দেখিনি। একজন মারা আমার যাবে, কাছে সে বলছে যে আমি আর কিছুক্ষণের মধ্যে চলে যাব। আমার কাছে একটাই প্রশ্ন, সেটা খুব অদ্ভুত লেগেছে আমার কাছে। যে খুলনা পর্যন্ত কেন নিয়ে গেল? এই ব্যাপারটা কিন্তু খুব অদ্ভুত না? খুলনা যেতে হয়নি, এর আগেই তার আগে হ্যাঁ, মানে আমি তার এই বামে পর্যন্ত ঢুকে গেছে। কেন নিয়ে গেল? এখন মানে রাসেল ভাই এই পর্যন্ত কেন গেল, এই কোয়েশ্চেন যদি সে আমাকে বলতে পারতো তাহলে আমি, সে বলতে পারবে না। সে বলতে পারবে না। কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হ্যাঁ কিন্তু। রাসেল ভাই হ্যাঁ, খুলনা, মানে আমি অনেক ঘটনা আছে রাসেল ভাই খুলনা রিলেটেড, এবং ওই দুনিয়াটা কি আসলে খুলনার সাথে জড়িত না, নাকি? না, না, সেজন্য আইডিয়া না নাই। মনে হয়। সেজন্য না। মানে কোনো একটা ব্যাপার আছে, কোনো একটা লিঙ্ক আছে বা কোনো একটা ব্যাপার আছে ওইখানে। হয়তো মানে মানে মনে হয় যে
ওই এলাকায় হয়তো তার বিচরণ ছিল বা এরকম কিছু হতে পারে, আমরা জানি না। পরে যাচ্ছি হঠাৎ করে আমাকে ওই এরিয়া আগে বললো যে বামে টার্ন। হ্যাঁ, সেটাই আমি বললাম যে হঠাৎ করে, এবং কাঁচা রাস্তা, কাঁচা রাস্তায় হঠাৎ বললো যে করে এত কাঁচা এত ভাঙা রাস্তা তোমার গাড়ি তো ঝাঁকানোর স্মুথলি কথা, যাচ্ছিল। খুব স্মুথলি সেটাই, গেছে। সেটাই। এদিকে আমাদের লিসেনাররা কি বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আলিফ। মানে এটা একটা বিউটিফুল স্টোরি, এবং মানে আমার কাছে মনে হয় যে মানে যদি পুরো সিচুয়েশনটা আপনি চিন্তা করেন তাহলে আপনি মানে এত বেশি অদ্ভুত লাগবে আপনার কাছে, যেটা বলার মতন না। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের এখানে লিখছেন, কমেন্ট করছেন আমাদের এখানে, এবং আমাদেরকে তিনি বলছেন, আসলে অনেকে বলছেন যে এই বছরের সব এপিসোড ডাউনলোড করে শোনার পরে আজকে তারপরে তিনি লাইভ শুনছেন। আমি তো চাই যে লাইভই শোনেন, আপনারা সাউন্ড ভালো পাবেন এবং আপনারা আমাদের সাথে একসঙ্গে থাকবেন। আমরা যেই মুহূর্তে ঘটনা বলছি আপনি সেই মুহূর্তে শুনছেন, ব্যাপারটা অন্যরকম। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আমাদেরকে শামীম আহমেদ সামি আমাদের কাছে বলেছেন যে বেশ কিছু ঘটনা আছে, আপনি পাঠিয়ে দিন bhutasam@radio40.fm এই অ্যাড্রেসে। এবং আমাদেরকে JH রুহান লিখেছেন যে তার কাছে ঘটনাটা রূপকথার মতন মনে হচ্ছে। আপনার কাছে রূপকথার মতো মনে হতেই পারে। একটা জিনিস আমি না আজকে একটু বলতে চাই, একটা ছোট্ট একটা উদাহরণ দিই আপনাকে। আপনি কখনো ভালো গল্পের বই পড়েছেন? মানে খুবই চমৎকার। ধরুন যে আমি হুমায়ুন আহমেদের অনেক বড় একজন মানে কি বলবো যে পাঠক বলতে পারি। মানে হুমায়ুন আহমেদের আদ্যপান্ত সবকিছু পড়া, আরো অনেকেরই পড়া। আখতারুজ্জামান ইলিয়াস আমার অনেক ভালো লাগে। রবীন্দ্রনাথের ছোট গল্প, মানে সেগুলো না হয় নাই বললাম, আমি বাংলাদেশের কথাই বলছি। আপনি পড়েছেন? অনেক সময় আপনি দেখবেন যে কেউ একজন আপনার একটা বই সাজেস্ট করলো যে এই বইয়ের এই ঘটনাটা না খুব ভালো। আপনি পাতার পর পাতা উল্টে গেলেন, কোনো মজা পাচ্ছেন না, কারণ আপনি বই পড়তেই পছন্দ করেন না। সুতরাং আপনার কাছে যে কোনো লেখক ব্যর্থ হয়ে যাবে এবং আপনাকে কেউ কোনো মানে সেই পাঠক ধরে রাখতে পারবে না। খুব স্বাভাবিক, কিন্তু এরকম হয়েছে না? চিন্তা করে দেখেন যে যারা বই পছন্দ করে না তাদেরকে বলছি আর কি, যে পাতার পরে পাতা উল্টাচ্ছেন কিন্তু আটকাচ্ছেন না, আপনার পড়তে ইচ্ছা করছে না, বোরিং লাগছে, ব্যাপারটা এরকম কিন্তু। বা অনলাইনে কিছু পড়তেন, আম, আপনি দেখছেন যে অনেকে পড়েছে এখানে অনেক কিছু। হ্যাঁ, একটা মুভি, অনেকে আপনি মুভি পছন্দই করেন না, একটা মুভি অনেকে দেখেছেন কিন্তু সেই মুভিটা আপনার দেখতে ভালো লাগছে না। হয়তো আপনি ওই জনরার ওই মুভি আপনি ভালোই বাসেন না, হতে পারে। মানে আমি একটা বললাম, কিন্তু ব্যাপার বললাম। আর আমি এই যে ব্যাপারটা খুব একটা পক্ষপাতী না যে আপনি হঠাৎ করেই কোনো একটা কিছুকে বলবেন যে এটা মানে সত্য মিথ্যা ব্যাপারটা নিজের মধ্যে থাক, সেটা বেটার। ঘটনাটা কেমন সেটা আপনি বলতে পারেন। এটা কিন্তু একজন ভদ্রলোক বলেছেন যিনি রেন্ট টেকার বিজনেস করে, তাই না? রেন্ট টেকার। একটু এই মাইক্রোফোনটা একটু অন করবেন। হ্যাঁ, তো রেন্ট টেকার, জি, আসলে রেন্ট টেকার। রেড টেকার ওনার সাথে আমার পরিচয় হয়েছিল। অনেকেই বলতে পারে যে বিশ্বাস করতে পারে ঘটনাটা। আমি বাংলাদেশের বাইরে যাওয়ার সময় ওনার সাথে গাড়িতে পরিচয়। তখন আমাকে বলল যে ভাই, আমি বললাম আপনি কি ঢাকার বাইরে যান? আমার ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল। আপনাকে যেহেতু উনি রেন্ট টেকারই গাড়ি মানে চালাচ্ছে, আমি বললাম না। তো বলে যে ঢাকার বাইরে যাই, কিন্তু আপনি বললে আমি একটা গাড়ি ব্যবস্থা করে দেবো, আমি যাই না। আচ্ছা আলিফ, ওই সময় ওই ভদ্রলোকের মানে কি বলবো, যখন ঘটনাটা বললেন হ্যাঁ। উনি, ওই সময় ওনার চেহারা কেমন ছিল? মানে মানে আপনি বারবার বাইরে বলছিলেন আমাকে ঘটনা যে বলেছে আসলে ভাই, মনে হচ্ছে উনি মানে উনি যে অরিজিনাল ঘটনাই আমার। না, আপনি বারবার বলছিলেন কি যে আপনি তো আমার কাছে শুনছেন, ওনার কাছে শুনলে হ্যাঁ, ওনার কাছে শুনলে আপনি আরো বেশি মানে অবাক হয়ে অন্যরকম যেতেন যে লাগতো। মানে উনি কথায় কথায় মনে হচ্ছে যে উনি ঘটনায় চলে যাচ্ছে, এরকম আমাকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এত এবং সুন্দর করে বলছে। এবং এই জিনিসটা আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি এই কারণে, আমি না এই টাইপের জিনিস, আমি এই টাইপের ইমেইল অনেকের কাছ থেকে পেয়েছি যে তার অমুক, আমার দাদা বা আমার নানা বা আমার চাচা বা আমার মামা বা আমার বাবা, উনি হচ্ছে জিনদের দেশ থেকে ঘুরে এসেছেন। আপনি যারা আপনারা শুনছেন, আপনারা দেখেন কত পার্সেন্ট মানুষ, আমি আমি বলবেন যে ব্যাপারটা শোনেননি, শুনেছেন না যে আপনাদের অনেকেরই আত্মীয় স্বজনের মধ্যে এরকম মানুষকে পাবেন, তারা নাকি জিনের পৃথিবী থেকে ঘুরে এসেছেন। আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন। অনেকেই তো আছে, এই জিনিসটা খুব অদ্ভুত অনেকেই কিন্তু। আছে। তো আমি ওনাকে বললাম যে আমি তো এখন দেশের বাইরে যাচ্ছি, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন। আমি খুব কষ্টে আমি ঈদের ২ দিন আগে আসি। হুম। এরপর আসার পরে আমি ওনার সাথে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে আমি ওনাকে অনেক জোর করে আমার চেম্বারে নিয়ে আসছি। নিয়ে আসার সেটাই। পরে আমার সাথে ওনার কাছ থেকে ঘটনাটা এবং শুনতে হবে। সেকেন্ড যে ঘটনাটা আলী বলবেন, ওই ঘটনাটা তো আরো মারাত্মক, ওইটা আমরা একটু পরে শুনবো। আপাতত আমরা আরো কিছু কমেন্টে চলে যাই। এবং ফার্স্ট টাইম অ্যাপ দিয়ে শুনছেন, নামটা
আচ্ছা, নামটা আমি আবার ওই যে জের জবর ছাড়া আরবি পড়তে পারি না। আরবিতে লিখেছেন নামটা। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমাদেরকে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া থেকে আমাদের এসএমএস করছেন পারভেজ আলম এবং তিনি লিখেছেন যে ভালো লাগছে এবং আজ বাংলাদেশ থেকে লাইভ শুনছি। পারভেজ তার মানে এই মুহূর্তে বাংলাদেশে আছেন। সো পারভেজ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম টু বাংলাদেশ এবং আশা করছি যে আপনি অনেক এনজয় করছেন বাংলাদেশ এবং আপনি অনেক এনজয় করছেন প্রথম। আসবেন মাঝে মাঝে আমার এবং আপনাকে বলে দিতে পারি আমাদের বাংলাদেশে চমৎকার চমৎকার ঘোরার জন্য জায়গা আছে। আপনি সিলেট যেতে পারেন, কক্সবাজার যেতে পারেন, যেটা বললাম খুলনা যেতে পারেন, মংলা যেতে পারেন, কুয়াকাটা যেতে পারেন আপনি, এবং আমাদের আরো চমৎকার চমৎকার সব জায়গা রয়েছে যে জায়গাগুলো গিয়ে আপনি অন্য রকমের আনন্দ পেতে পারেন। তো চমৎকার দেশ, ঘুরে দেখুন। আমাদেরকে তুহা এসএমএস করেছেন, এখানে লিখেছেন এবং আমাদেরকে বলেছেন যে আমি কিভাবে শুনবো, আমি গ্রামে। আপনি যদি ফেসবুকে থাকতে পারেন, ডেফিনেটলি আপনি আমাদেরকে শুনতে পারবেন, কারণ আপনি অ্যাপ দিয়ে শুনতে পারবেন। ফেসবুকে থাকা মানে তুই অবশ্যই আমাদেরকে শুনতে পারবেন। আপনার ওখানে ইন্টারনেট কানেকশন আছে, সো আপনার কোনো মানে চিন্তা করার কোনো কারণই নাই। আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, বা পৃথিবীর মানে বাইরেও যেখানে যেখানে ইন্টারনেটের কানেকশন আছে আর কি, আপনি সেখান থেকে শুনতে পাবেন আমাদেরকে। আচ্ছা, তো যাই হোক, আমাদেরকে আরো অনেকে দেখছি, মিয়াদ রুদ্র আমাদের এখানে লিখেছেন। এছাড়াও আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই রয়েছেন। তো আমরা একটা ছোট্ট বিরতি নেব এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঠিক সময় রাত 12:33। শুনছেন সবসময় রেডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছেন আজকের অতিথিরা এবং আমি সরাসরি আজকে আমাদের দ্বিতীয় যে অতিথি তার ঘটনায় চলে যাব। বলুন। তার আগে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন সেটা একটু বলে ফেলবেন। আসসালামু আলাইকুম লিসেনার্স। আর একটু জোরে কাছে থেকে বলতে হবে। আমি জি। মোহাম্মদ আহাদুল ইসলাম রাজু, হোমটাউন বরিশাল, ঢাকায় শ্যামলী থেকে এসেছি। জি। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। জি। 1999 বা 2000, আমি 4 অথবা 5 পড়ি তখন। হুম। তো এখন তো যুক্তিবাদী অনেক বয়স হয়েছে, তখন আমার বয়স কম ছিল, যুক্তিতে বিশ্বাস করতাম না, ভূত প্রেত প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এসব আমি বিশ্বাস করতাম তখন। একদিন আমি বাজার থেকে ফিরতেছিলাম হুম। একা। তো আমি একটা জায়গা আছে আমাদের 3 মাথা, মানে 3টা রাস্তার যে হাব থাকে সেই জায়গাটা, ওখান থেকে ফেরার সময় আমি একটা বিড়ালকে আমার কাছ থেকে পাস করতে দেখলাম রাসেল ভাই। হুম। তো তারপরে আমার আর কিছু, আমি বাসায় এসে ফিল করলাম আমার প্রচন্ড মাথা ব্যথা। তো আমি মাথায় পানি দিচ্ছিলাম, তো আমার মা এবং আমার এক কাজিন বড় ভাই রুবেল ভাই, সে ভেবেছিল যে আমি পড়ায় ফাঁকি দেওয়ার জন্য কোনো প্রকার ভান করতেছি। তো রুবেল ভাই আমাকে একটা চট দিল ঠিক ওই মোমেন্টে। তো আমি 10-12 বছর বয়স, অল্প ছোট মানুষ, তো আমি তাকে যে পরিমাণ চটটা তাকে ফেরত দিলাম, আমিও তাকে একটা ফেরত চট দিলাম। তো সে অবাক হয়েছে এই কারণে, আমি তার থেকে 10 বছরের ছোট, তার ছোট ভাই। তাকে চটটা দেওয়াটা অস্বাভাবিক ছিল, আর চরের জোর বা গতিটাও ছিল অস্বাভাবিক, যে এইভাবে ও দিতে পারে না বা দেওয়া সম্ভব না। তখন তারা ভাবলো যে সামথিং ইজ উইয়ার্ড ইজ গোয়িং অন। দেন সবাই একসাথে জড়ো হলো। আমি শুধু উল্টাপাল্টা কথা বলতে শুরু করলাম, আমি থাকবো না, আমি ওখান থেকে এসেছি, আমি ককাপ থেকে এসেছি, অমুক করেছি, আমি এখানে থাকবো না, আমাকে ছেড়ে দাও। এক পর্যায়ে রাসেল ভাই আমি সোজা দৌড় দেই। তখন বলে রাখি, একটু এখন বর্ষাকাল ছিল। সোজা দৌড় দিয়ে আমি অনেক দূরে চলে যাই, 0.5 কিলোমিটার দূরে আমি প্রায় চলে যাই। সেখান থেকে আমাকে ধরে নিয়ে আসে। তো ঘটনাটা এভাবে চলতে থাকে। আমার কাকা এক ফকিরের সন্ধানে যান, যে তখনকার সময় গ্রাম্য অবস্থায় ফকির একটা মোস্ট আস্থাভাজন জায়গার নাম ছিল। তো আমি ফকিরের নামটা বলছি, ওনার নাম ছিল সুকারঞ্জন দত্ত। তো সেই ফকিরের কাছে আমার কাকা যায়। তো ফকির বলতেছে যে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি ওনাকে কি ভর করেছে।
ওনাকে গোসল দিতে হবে। তো এটা ওই ভাষায় বলে নাওয়ান দেওয়া, অ্যাটলিস্ট আমাদের হুম। বিশাল লোকাল ভাষায় নাওয়ান দেওয়া বলে, যে ওকে নাওয়ান দিতে হবে। হুম হুম ভেরি গুড। তো এখানে একটু বিষয় আছে যে সে নাওয়ান দেওয়ার জন্য কিছু পিকুলিয়ার জিনিস চেয়েছিল, যেমন 7টা বদ্ধ ঘাটের পানি লাগবে, হুম হুম 7জন বিধবা নারীর কাপড়ের কোনা লাগবে, 7টা 3 রাস্তার মুখের মাটি লাগবে, হুম 7টা কবরের মাটি লাগবে, হুম 7টা বট গাছে গোড়ার মাটি লাগবে, 7টা মন্দিরের মাটি লাগবে। হুম এরকম একটা বড় লিস্ট ধরে সে আমার বাবাকে ধরিয়ে দিল, আমার বাবা সেটা অ্যারেঞ্জ করলো। আচ্ছা। তো পরের দিন রাত 12টায় আমার নাওয়ান দেওয়া হবে। হুম তো জায়গাও সিলেক্ট করা হলো, আমাদের বাড়ির কাছে নদী, এবং শর্ত ছিল যে নাওয়ানটা 3 মুখে দিতে হবে এবং রাত 12টায়। তো সেই ফকির, আমার বাবা এবং আমি, এক প্রকার ফকির এবং আমার বাবা আমাকে জোর করে নাওয়ান দিতে নিয়ে যাচ্ছে। তো এই তৎকালীন সময় আমার সেন্স ছিল না, এই ওই সময়ের ঘটনাটুকু আমার বাবার কাছ থেকে শোনা, যে যাওয়ার সময় খুব অস্বাভাবিক কিছু ফিল করতেছিলাম, যে জোরে বাতাস বইতেছে, বা মানে আশেপাশে কিছু ভাঙতেছে, মানে কিছু দৌড়দৌড়ি করতেছে, এই টাইপের কিছু একটা হচ্ছিল। তো নাওয়ান দেওয়ার প্রসিডিউরটা আরেকটু ভয়াবহ ছিল, মানে ওখানে একটা গর্ত করে প্রথম, তো আমাকে উল্টো ভাবে, দ্যাট মিনস আমার পাটা উপরে থাকে, আমাকে উল্টো ভাবে 7টা চুবনি দেওয়া হয়। দ্যাট মিনস আমার অবস্থা খুব ভয়াবহ হয়ে যায় আসলে ভাই, মানে এবং আমাকে প্রচন্ড ভাবে আঘাত করা হচ্ছিল, এবং বলছিল যে যাবি কিনা বা ছেড়ে যাবে কিনা। তো এভাবে করে দিল। তো 2-3 দিন পর জ্বর হয়ে আমি সুস্থ। তো ঘটনাটা আসলে ভাই এখানে শেষ হয়ে যেতে পারতো। তো প্রায় 8-10 বছর পরে আমি যখন ভার্সিটির বন্ধতে আমাদের গ্রামের বাড়িতে আবার যাই, এখন শহরেই থাকে, যাওয়া হয় না। তো আমি সেই শোকারঞ্জন দত্তের বাড়ির সামনে থেকে যাচ্ছিলাম। তো খোঁজ নিলাম যে সে খুব অসুস্থ। তো অসুস্থ খোঁজ নিয়ে কিউরিয়াসলি আমি তার বাড়িতে গেলাম, যে যেহেতু সেই লোকটা একসময় আমার উপকার করেছে, তো আমি তার কাছে গিয়ে বললাম, তাকে সবাই দাদু ডাকতো, মানে বয়স অনেক ছিল। কিন্তু রাসেল ভাই, একটা অস্বাভাবিক বিষয়, সে আমাকে দেখেই চিনে ফেললো, যে কি রাজু কেমন আছিস। সে আমাকে 9 বা 10 বছরে দেখেছে, পরবর্তী দেখাটা 10 থেকে 12 বছর পরে, তার 78 প্লাস এইজ, সে আমাকে চিনে ফেললো। একটু অবাক হলাম, হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? সে শুধু হ্যাঁ ভালো আছি এটুকু বলার পর, যে আপনি অসুস্থ শুনলাম, বলে আমি অসুস্থ না, আমার মরার অসুখ হয়েছে। এটা কথাটা বলার পর সে আমাকে ডান হাত থেকে মানে একটা নির্দেশনা দিয়ে দিল, যে আমরা যেভাবে করি যে ওদিকে যান। তো আমি ভাবলাম অসুস্থ মানুষ দেখতে, তো আমি তার দ্বিতীয় পক্ষের, তার প্রথম পক্ষের বউ মারা গিয়েছেন, তার দ্বিতীয় পক্ষের বউ সে জিজ্ঞেস করবো সমস্যা কি। তো সেই সমস্যাটা বলতেছিল যে আজকে থেকে 10-12 বছর আগে, মানে একটা ছেলেকে নাওয়ান দিতে সে যাচ্ছিল। সে নাওয়ান দিতে যাচ্ছিল যখন, ওই ছেলেটাকে যে জায়গায় বসে ওই আত্মাটা ভর করেছিল, তার যাওয়ার জন্য ওই জায়গাটা থেকেই যেতে হয় ওই বাড়িতে। তো ওই জায়গাটা থেকে যখন সেই শোকারঞ্জন দত্ত যাচ্ছিল, ইয়াং বয়সী 3-4টা ছেলে, মানে একটু গুন্ডা টাইপ অ্যাটিচিউড নিয়ে তাকে নিষেধ করছিল, যে দাদু, তারাও বলেছিল যে দাদু, আপনি যেখানে যাচ্ছেন সেখানে যাইয়েন না, এটা প্রবলেম আছে, এটা অন্য ইস্যু। তো সে তার তখন তান্ত্রিক ক্ষমতা বা যে কোনো ক্ষমতার বলে সে ওটার মানে নেই। তো সে গেছে। তারপরে ওদিন নাওয়ান টাওয়ান দিয়ে যখন সে রাত 4টার সময় ফিরে আসে, তাকে বেদম প্রহার করা হয়েছিল তাকে, মানে ভয় তো দেখিয়েছে, মানে ওই 3জন মিলে তাকে প্রচুর মারধর করে। ওরা বদ জিন ছিল বা জিন ছিল, যাই হোক। কিন্তু রাসেল ভাই, সেই থেকেই শোকারঞ্জন দত্ত অসুস্থ, মানে সেই 10-11 বছর পর্যন্ত অসুস্থ, এবং তারপর থেকে সে কোনো প্রকার ফকিরের কাজ করতে পারেনি। তার কিছুদিন পরে আমি খবর পেলাম যে সে মারা গেছে, এবং খারাপ লাগার বিষয়টা এটাই ছিল যে আমার অপারেশনটাই তার লাইফের সর্বশেষ operation। এবং সেটাই সবচেয়ে খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে। যাক, আমাদের আরো ঘটনা রয়েছে, কিন্তু আমরা আমাদের ব্রেকে যাব এই কারণে, কারণ আমি অনেকক্ষণ ধরে একটা ফেসবুক পেজ আমার সামনে খুলে রেখেছি। এই ফেসবুক পেজে আপনারা গেলে আপনারা কিছু ইনফরমেশন পাবেন, এবং সেই ফেসবুক পেজ আমরা ভিজিট করতে বলবো। সেই ফেসবুক পেজ হচ্ছে পিৎজা ইনের ফেসবুক পেজ বাংলাদেশের, এবং আপনি যদি সেখানে ভিজিট করেন,
তাহলে বুঝতে পারবেন যে বেস্ট পিৎজা ইন টাউন কোনটি এবং কি নতুন নিউজ আছে, যে নিউজটি আমি কিছুক্ষণ পরে আপনাদের দিয়ে দিব, কিন্তু তার আগে আপনি নিজে যে কিন্তু নিউজটা সংগ্রহ করতে পারেন এবং সেই নিউজটা আপনি জেনে নিতে পারেন, এবং সেই জন্য আপনাকে এই পেজটা একটু ভিজিট করতে হবে। আমি ব্রেক থেকে ফিরে এসে আপনাকে জানাবো এখানে কি কি ফ্যাসিলিটিস আছে। এবং আমি বলছিলাম যে লাস্ট ফ্রাইডেতে আমি আমার ফ্যামিলি সহ ওখানে গিয়েছিলাম, আজকে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি আপনাকে বলছিলাম যে আমি অসুস্থ, আজকে যাওয়া হয়নি। বাট ডিজাইনের কাছে এটা আমার মানে কি বলবো, যে প্রত্যাশা থাকলো যে আমি মানে আমি কথা দিচ্ছি আর কি, যে ইনশাল্লাহ আমি সেই আউটলেটটা উদ্বোধন হয়েছে সেটা আমরা মানে আজকে সেটা অবশ্যই ভিজিট করব। এবং কেন ভিজিট করব এবং কেন সেখানে আমরা সবাই যাব সেটা নিয়ে কথা বলবো ব্রেকের পরেই। এবং তারপরে লম্বা লম্বা ঘটনা রয়েছে, অনেকক্ষণ পরে ব্রেক হবে। সো একটু ছোট একটা ব্রেকে যাচ্ছি আমরা। Stay tuned to Radio Food 3 and don't stop the Food 3. Yes, the night comes alive with গ্রামীণ ফোন। শুনছেন সবসময় রেডিও ফুড 8.2 FM। আমি রাস্তার আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম ভাই, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ক্ষুদ্র। আর সেই সাথে আমি জানিয়ে দিচ্ছি যে পিৎজা আইনের আজকে লালবাগে একটা আউটলেট, আজকে 21 তারিখ, মানে আজকে মতো গতকাল হয়ে গেছে এখন, লালবাগে আপনি হচ্ছে 21 জুলাই তাদের একটা আউটলেট উদ্বোধন করেছেন তারা। এবং এটা সন্ধ্যা 7টায় একটা মানে গ্র্যান্ড ওপেনিং ছিল পিৎজা আইনের লালবাগ আউটলেটের। এবং এখানে আপনি কেন যাবেন, এখানে মেইনলি যাবেন হচ্ছে এটা লালবাগ ফোর্ট অর্থাৎ লালবাগ কেল্লার মানে একদম অপোজিটে। এবং এটাতে একটা বিউটিফুল ভিউ, যেখানে আপনি বসে খেতে খেতে পুরো কেল্লা দেখতে পারবেন। এবং সেই সাথে বাচ্চাদের নিয়ে যারা যেতে চান, বাচ্চারা খুবই পছন্দ করে যেতে, এবং তাদের জন্য একটা ভালো একটা কিডস জোন রয়েছে। সেই কিডস জোনে আপনি যে আপনার বাচ্চাদেরকে মানে কি বলবো যে ছেড়ে দিতে পারবেন, এবং মজার ট্যারেস রয়েছে এখানে। সেই সাথে আরো মানে আর পিৎজাইনের পিৎজা তো কোনো তুলনা হয় না, আপনারা তো সবাই জানেন যে বেস্ট পিৎজা ইন টাউন হচ্ছে পিৎজাইনের পিৎজা। সো আমি মাঝে মাঝে যাই, আশা করছি যে লালবাগে যারা আছেন তারা তো যাবেনই, আপনাদের জন্য সাজেশন থাকবে যারা লালবাগের বাইরে আছেন তারাও যাবেন। কারণ শুধু পিৎজা খেতে না, লালবাগের মানে একদম লালবাগের যে কেল্লা, সেই কেল্লাটাও বসে বসে দেখতে পারবেন সেই জন্য। তো যাই হোক, আমরা চলে যাব এখন আমাদের পরবর্তী ঘটনা। একটা ছোট্ট ইমেইল পড়ে ফেলি, তারপরে আলিফের একটা বড় ঘটনায় যাব আমরা। ডক্টর আলিফ তারপর একটা বড় ঘটনা পড়বে। আমি আজকে এই একটা ইমেইলই পড়বো ঠিক করেছি, বিকজ শরীরের অবস্থা অতটা ভালো না। ওকে, তো যাই হোক, এখানে লিখছেন রাসেল ভাই আসসালামু আলাইকুম, নিশ্চয়ই ভালো। আমার পাঠানো দ্বিতীয় ঘটনা পড়ে শোনালে খুশি হতাম। এনিওয়ে, এটা আমার পাঠানো তৃতীয় ঘটনা। যেহেতু আমি পুলিশে চাকরি করি, তাই ছুটি নিয়ে স্টুডিওতে আসা সম্ভব নয়। আপনি পড়ে শোনালে খুশি হই। আমি পুলিশে চাকরি করি, একটা থানার এসআই। আমার নাম গিয়াসউদ্দিন, এবং আমি সিলেটের কোন এক জায়গায় থাকি আর কি। তো 2015 সালের জানুয়ারি মাসের কোনো এক বৃহস্পতিবার রাতের ঘটনা। ওই দিন আমি ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। যেমন খুশি ভাব নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলাম, ভাবতেই পারিনি এটা আমার জীবনের একটা কাল রাত। রাত আনুমানিক 11:30টায় আমি বরমচাল রেল স্টেশনে নামলাম। এত রাতে নামার কারণ হলো ট্রেনটি দেরি করে ছেড়েছিল বলে, না হলে রাত 8টায় নামতাম। যাই হোক, ট্রেন থেকে যারা নামলাম তাদের মধ্যে একমাত্র আমি ভাটেরায় যাব, বাকিরা বরমচালের স্থানীয়। বরমচাল বাজারে প্রবেশের পর আমার সাথে থাকা 2-4 জন যারা ছিল তারা চলে গেল। রাত প্রায় 12টা। আমি রাস্তার বিবরণ দেই। বরমচালের পর ইটাখলায় একটা বটগাছ আছে, যেখানে সনাতন ধর্মাবলম্বীরা তাদের উপাসনা করেন। পরে আরেকটি প্রাচীন বটগাছ আছে ভাটারার হরিপুরে। এটি অত্যন্ত প্রাচীন একটা গাছ, যেখানে সনাতন ধর্মের অনুসারীরা তাদের বিভিন্ন উপাসনা করেন। এরপর আমার গ্রাম ভবানীপুর, এরপর দক্ষিণ ভাগ গ্রাম, এরপর একটা ছোট খাল,
বোবাছড়া ও তার পাঁচগাঁও শাহী ঈদগাহ। পাঁচগাঁও শাহী ঈদগাহর কথা বললাম কারণ আমার ঘটনা ওই জায়গা পর্যন্তই। যাই হোক, বরমচাল বাজারে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এই আশায় যদি কোনো পিকআপ বা সিএনজি পেয়ে যাই। তার কারণ অনেক চালক আছেন যারা গভীর রাতেও সিএনজি চালিত অটো ও পিকআপের গ্যাস ভরার জন্য কুলাউড়ার একটি ফিলিং স্টেশনে যান। রাত প্রায় 12:30। কোনো গাড়ির দেখা পেলাম না। মনটা একটু খারাপ হয়ে গেল। কি আর করা, ভাবলাম হেঁটেই যাই। হাঁটা শুরু করলাম। উল্লেখ্য আমার ইউনিফর্ম পরা ছিল এবং সাথে একটা ব্যাগ ছিল, তাতে রাত কয়টা জানি না, তবে একটার কাছাকাছি হবে। আমি ইটা খায় ওই বট গাছের তলে দেখলাম একটা মোমবাতি প্রায় শেষ হয়ে যায় এমন ভাবে চলছে। কেন ভয় পেলাম না? কারণ আমি দেখছি স্থানীয় একজন পুরোহিত প্রায় সন্ধ্যায় বটগাছের নিচে কয়েকটা প্রদীপ জ্বালাতো। এসব চিন্তা করতে করতে আমি হরিপুরের নয়া রাস্তার মুখে আরেকটু সামনে গেলেই ওই প্রাচীন বটগাছটি ঠিক তখনই আমার পেছনে একটা বিকট আওয়াজ। হঠাৎ এমন আওয়াজ শুনলে যে কেউ ভয় পাবে। পিছনে ফিরে হালকা চাঁদের আলোয় দেখলাম, যা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না মোটেই। আমি দেখলাম একটা ছোট হাতি যেন আমার দিকে তেড়ে আসছে। কি করব বুঝতে পারছি না। রাস্তা থেকে সরে দাঁড়াবো নাকি চিৎকার দেব, কি করব? প্রচন্ড ভয় পেয়েছিলাম। বুঝলাম আমি নড়তে পারছি না। হাতির বাচ্চাটি আমার প্রায় পাশে চলে এসেছে। আমার কোনো ক্ষতি করলো না। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব। আমায় বাড়ি যেতেই হবে, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না। আর ওই হাতিটি আমার কোনো ক্ষতি করতে পারবে না, এটা নিজেকে সান্ত্বনা দিলাম। নিজেকে সাহস দিয়ে সামনে এগিয়ে গেলাম। পকেট থেকে ফোন বের করে বাড়িতে ফোন দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু দিতে পারলাম না। বারবার ফোন কেটে যাচ্ছিল, কারণ আমার ফোনে নেটওয়ার্ক নেই। কিন্তু কেন? সামনের মাদ্রাসা বাজারে একটা টাওয়ার আছে, তারপরও নেট নেই। অনাকাঙ্ক্ষিত কিছুর জন্য নিজেকে তৈরি করছিলাম। পুলিশে চাকরি করি, ভয় পাবো কেন? যথেষ্ট সাহস নিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। একটু দূরে থেকে দেখলাম বটগাছটা কেমন যেন আলোকিত, ডালে ডালে আলো জ্বলছে। গাছে গাছে আলো জ্বলছে কেন? এত রাতে কেই বা আলো জ্বালালো? আর এগুতে শুনলাম কোনো বাদ্যযন্ত্র বাজছে। সবচেয়ে অবাক হলাম যেটা দেখে, দেখলাম হাতিটি গাছের নিচে বসে আছে আর মাথা নুইয়ে তার সামনের মানুষের মতো দেখতে কেউ বসে আছে। আর তার পাশে ঘিরে আছে অনেক ছোট আকারের কিছু লোকজন। এরকম দৃশ্য দেখে যে কেউ ভয় পাবে, তবে আমি কেন যেন ভয় পেলাম না। আমি ঠিক বটগাছের নিচে, ঠিক তখনই ঘটলো এক ভয়ানক ঘটনা যার পুনরাবৃত্তি আমি কোনো দিনই দিতে চাই না। দেখলাম মন্ত্রের মতো পড়তে পড়তে ওই হাতির সামনে বসা লোকটি চিৎকার করে কি বলল, সাথে সাথে ওই বেটের লোকগুলো আমার দিকে ফিরে তাকালো। দেখলাম অনেকগুলো অগ্নির চোখ আমার দিকে তাকিয়ে আছে আর এক এক করে আমার দিকে এগিয়ে আসছে। নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে অসহায় জীব মনে হলো। বাঁচার সকল আশা ছেড়ে দিয়েছিলাম। তখন কণ্ঠ দিয়ে কালেমায়ে তৈয়বা বের হয়ে আসলো এবং আমি সূরা আহাদ পড়তে লাগলাম। অনেক অলৌকিক কিছু অপেক্ষা করতে লাগলাম। ঠিক তখন প্রায় 20 হাত সামনে একটা আলো দেখলাম সাদা পোশাক পরিচিত কেউ একজন দাঁড়িয়ে আছে আর হাত দিয়ে আমায় তার দিকে যাওয়ার আহ্বান করছে। মরুভূমিতে তৃষ্ণার্ত লোক যদি পানি পায় সে যেমন খুশি হয়, আমার ঠিক সেই রকম অবস্থা। আমি দ্রুত ওই সাদা পোশাক পরা লোকটিকে ফলো করতে লাগলাম, কিন্তু তার কাছে যেতে পারলাম না। যতই জোরে হাঁটি উনি আমার থেকে 20-25 হাতের দূরত্ব থাকেন। আর ওই বেডে লোকগুলোও আমার দিকে শব্দ করে আসছে। প্রাণপণ দৌড় দিলাম। এক সময় বুঝলাম কেউ আমায় ধাক্কা মেরে কোনো দেয়ালের ভেতরে ফেলে দিল। তারপর একটা আওয়াজ এবং ফজরের পরে যাস, আগে না। কেউ একজন উপদেশ দিল। এটা শুনতে শুনতে মনে হয় জ্ঞান হারাই আমি। সকালে জ্ঞান ফিরেই দেখি আমার পরিচিত ও আমার এলাকার কিছু মানুষ আমায় ধরে বসে আছে। তাদের মনে হয় ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করতে তারা এসেছিল, এবং চারপাশ চেয়ে বুঝতে পারলাম যে এটা আমাদের পাঁচগাঁও শাহী ঈদগাহর কবরস্থান।
আর আমি তার ভেতরে। তারা আমায় প্রশ্ন করলো কি হয়েছিল, আমি বা এখানে কেন। তাদের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি তাদের বললাম বাড়ি যেতে হবে, আপনাদের সাহায্য দরকার। তারা আমায় বাড়ি পৌঁছাতে যেতে সাহায্য করলো। শুক্রবার থাকায় জুমার নামাজ আদায় করার পরে ভবানীপুর জামে মসজিদের ইমাম সাহেবকে সকল ঘটনা খুলে বললাম। উনি আমায় বললেন ওই বটগাছের বেটে লোক, ওই হাতিটি আমার বিরাট ক্ষতি করতে পারতো, এমনকি আমাকে হত্যাও করতে পারতো। ইমাম সাহেব বললেন ওই সাদা পোশাক পরা লোকটি হয়তো ভালো কেউ ছিল, যে তোমাকে বাঁচাতে এসেছিল। অসহায় বিপদের হাত থেকে বাঁচাতে কবরস্থানে রেখে যায়। ইমাম সাহেব বললেন কবরস্থান হলো সবচেয়ে পবিত্র জায়গা এবং কোনোদিন কোনো খারাপ জিনিস এখানে প্রবেশ করতে পারে না। তিনি আরো বলেন যদি আর কোনোদিন এরকম বিপদে পড়ি তবে পাশে যদি কোনো কবরস্থান থাকে এবং আমি এবং আমার শরীরের পোশাক পবিত্র থাকে তবে নির্ভয়ে ওই কবরস্থানে প্রবেশ করি, এতে আমি নিরাপদ থাকবো। আরো ঘটনা আছে, পরে লিখে পাঠাবো। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলে। আমার গলা ভেঙে যাচ্ছিল বারবার, সরি। তো যাই হোক, এইটাই ছিল আমার ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা দেখছি যে অনেকেই আমাদের ঘটনা সম্পর্কে লিখছেন এবং অনেকেই ফেসবুকে এই মুহূর্তে আছেন। আমাদের যে রেডিও ফুর্তির যে পেজটা রয়েছে সেই পেজে কিন্তু আমাদের একটা পোস্ট রয়েছে এবং সেখানে আপনারা ভিজিট করতে পারেন www.facebook.com/radio.furti। এখানে গিয়ে আপনারা দেখতে পারেন এবং আপনারা এখানে লিখছেন সেটা হচ্ছে যে আচ্ছা, এখানে লিখছেন সাইমো সাইমো সাইয়ুম আফরোজ এবং আমাদেরকে লিখেছেন যে তিনি ভয়ের ব্যবস্থা করতে। আয়েশা খান আমাকে লিখেছেন যে ভূত কিভাবে দেখা যাবে এই ব্যাপারে তিনি প্রশ্ন করেছেন। ভূত আসলে খুব আয়োজন করে টেলিভিশনের মতো দেখা যায় না, বা ইউটিউবে ভূত লিখে সার্চ দিলেও ভূত সামনে চলে আসে না। এটা যে কখন আসবে কেউ বলতে পারে না। আসলে এটা খুব মুশকিল একটা ব্যাপার, ভূত না জিন, সেটা একটা বিরাট প্রশ্ন আর কি। রবিন রানা আমাকে লিখেছেন ভালো লাগছে স্টোরি, ভৈরব থেকে শুনছেন তিনি। আলিয়া আফরিন আমাদের সঙ্গে আছেন, আসিফ আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন সাইফ রেহমান। স্টোরিগুলো ভালোই তো লাগছে, বাট একটু একটু ভয় লাগছে। প্রিন্স উজ্জ্বল সাভার থেকে শুনছেন। হেনা রহমান ক্যালিফোর্নিয়া ইউএসএ থেকে, এবং তিনি বলছেন যে আই হ্যাভ মাই ওন স্টোরি বাট মাই বাংলা রাইটিং অ্যান্ড স্পিকিং স্কিল ইজ টু উইক। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি যেভাবে লিখেছেন এভাবে আপনি বাংলায় ইংলিশ ওয়ার্ড মানে ইংলিশ অ্যালফাবেট দিয়ে আপনি বাংলা লিখে পাঠাতে পারেন। বাংলা ইংরেজি মিলিয়েও লিখতে পারেন, আমরা ঠিক করে নিব ইনশাল্লাহ। তবে আপনি ঘটনা পাঠান, আর আপনি যদি অডিও ক্লিপ পাঠান, যতটুকু বাংলা বলতে পারেন, আপনি যদি অডিও ক্লিপ পাঠান তাহলে আমরা আরো বেশি খুশি হব। হ্যাঁ, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমার ইচ্ছা করছে সবারটা পড়তে, বাট পড়তে পারছি না। ওমর ফারুক আমাকে SMS করেছেন, ওমর ফারুক, এবং ইফরাত আমাকে লিখেছেন। আমাদের আলিফ আছে, আলিফ বুঝতে পারছে মনে হয় আমার গলায় সমস্যা হচ্ছে অনেক বেশি। মানে ডক্টর আলিফের কাছে আরো বেশি আমরা বরং চলে যাই ঘটনা শোনার জন্য। আর কিছু পড়ে ফেলি। রায়হান কায়সার আমাদের সাথে আছেন নাইট শিফট ডিউটি করছেন এবং আমাদের শুনছেন এবং ছবি আপ করেছেন, চমৎকার। এবং অ্যাপ দিয়ে শুনছেন লাউড স্পিকারে, চমৎকার। এবং আশা করছি যে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিইং উইথ আস। এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন রায়হান কায়সার, রিফাত, এবং আপনার সঙ্গে আরো দুজন, যে দুজন মাথা নিচু করে আমরা খুব মনোযোগ দিয়ে আমাদেরকেই হয়তো শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সাদিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, সিলেট থেকে শুনছেন। এছাড়াও আমাদের সাথে আছেন আরো অনেকেই। জীবন আছেন আমাদের সঙ্গে, নাজমুল হুদা আছেন আমাদের সঙ্গে আছেন GM লিটু বিশ্বাস সহ আরো অনেকে। আমরা চলে যাচ্ছি ডক্টর আলিফের কাছে, তার সেকেন্ড স্টোরিটা ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর, সেটা শুনবো। আসলে ভাই, হ্যাঁ। সেকেন্ড স্টোরিটা আসলে আমারই খুব পরিচিত একজন আপুর ঘটনা আর কি। হ্যাঁ। তো এইটা আমি তো সবসময় সবসময় ঘটনাগুলো কালেক্ট করে একটু পিছনের দিকে নিয়ে আসি। জি। তো এইটা খুব রিসেন্ট ঘটনা, মানে একটু সদ্য বিয়ে করা আর কি। আচ্ছা। তো হাজবেন্ডের সাথে নতুন বাসা নেয় ঢাকার একটা জায়গায়, আমি জায়গার এরিয়াটার নাম বলছি না সিকিউরিটি পারপাসে। তো সেই জায়গায় বাসায় ওঠার পরে যে বাসাতে উঠে সেটা মানে সাধারণ অ্যাপার্টমেন্ট না, সাধারণ বাসা, কিন্তু খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। তো বাসার 4 তলাতে তারা ভাড়া নেয় হুম। এবং তার হাজবেন্ড MBBS ডক্টর। তো দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম
হাজবেন্ডকে মাঝে মাঝে নাইট ডিউটিতে বের হতে হয় আর কি। মানে যে ভাইয়াটা তার হাজবেন্ড তিনি এমবিবিএস ডক্টর আর কি। তো রাসেল ভাই ঘটনার দিন আর কি আসলে উনি যখন বাসায় উঠে, আমি বাসার একটু ডেসক্রিপশনটা দিয়ে নেই। বাসাটা আসলে রাসেল ভাই ঘটনাগুলো এরকমই, যখন দেখি যে একদম ঠেলাফেলা ঘটনা তখন এরকমই আসে আর কি। তো উনি যে বাসায় ঢোকে, বাসাটা অনেকদিন ধরেই বাসাটা কেউ উঠছিল না, প্রায় 4 থেকে 5 মাস বাসাটা ভাড়া হচ্ছিল না, কিন্তু কোনো রিজন তারা জানতে পারে নাই কেন ভাড়া হচ্ছিল না। তো বাসাটাতে যখন ওঠে, বাসার ঢোকার সময় যে ঘটনাটা, মানে ঢোকার সময় যে দৃশ্যটা, যেমন ঢুকেই ডান দিকে হচ্ছে ডাইনিং স্পেস, বাম দিকে একটু আগানোর পরেই হচ্ছে রান্নাঘর আর 2টা রুম। আচ্ছা, সোজা গেলে আপনার ড্রয়িং রুম, ড্রয়িং রুমের একটা নর্মাল রুমটাকে তারা সোফা দিয়ে ড্রয়িং রুম করেছে, আর পাশে তাদের দুজনের থাকার জন্য একটা রুম আর কি। তো যেদিন উঠেছে তার 5 থেকে 7 দিন পর, কিন্তু ওঠার পরে তারা ওই বাসায় থাকে নাই। ওঠার পরে তিনি তার বাবার বাড়িতে ছিল। তো মানে বাসায় ব্যাক করার পরের দিন তিনি ঠিক 7টা 7:30টার দিকে রান্না করছেন রান্নাঘরে রান্না করা অবস্থায় আসলে পেছন দিকে আসলে একটা খালি জায়গা ছিল, একটু সামনে বাড়িটাই আর কি। তো উনি রান্না করা অবস্থায় হঠাৎ করে একটা মানে কঠিন হাসির শব্দ পেলেন, মানে কে জানি হাসছে। তো প্রথমে এতটা গুরুত্ব দিলেন না, উপরে নিচে ফ্ল্যাট আছে, তো ফ্ল্যাটে কেউ হাসতে পারে, কিন্তু হাসির শব্দটা তার একদম কাছ থেকে আসছে, মনে হচ্ছে যে এই রান্নাঘরের সিঙ্কের পাশ থেকে আসছে। তো উনি একটু মাথাটা আগানোর পরে দেখে যে তারই রান্নাঘরের নিচে যে সানসেটে একটা বাচ্চা বসে হাসছে। আচ্ছা, এই বাচ্চাটা এমন ভাবে আসছে যে 2 বছরের একটা বাচ্চা ওইখানে বসে বসে হাসছে। উনি তো প্রচন্ড ভয় পেয়ে যায়, একটা বাচ্চা হাসছে। যখন উনি আরো কাছে যায়, তোমার দিকে যখন তাকাতেই উনি একটা চিৎকার দেয়। তো ওই মুহূর্তে ভাইয়া বাসায় ছিলেন, তো তিনি দৌড়ে এসে উনি বললেন যে কি অবস্থা, তো বলে যে কি হয়েছে, চিৎকার কেন? তখন বললো যে আমি এখানে একটা বাচ্চার শব্দ পেয়েছি। তো ভাইয়া রান্নাঘরের জানালা দিয়ে দেখে যে কোনো বাচ্চা নাই। প্রথম ঘটনাটা রাসেল ভাই অনেক ক্ষেত্রে একটু বলা চলে যে ভুল ভ্রান্ত বা কোনো খারাপ চিন্তা থেকে হতে পারে, বা হয়তো হতে পারে যে খারাপ কিছু ভাবছিল। কিন্তু আপুর কথা হচ্ছে যে আমি আসলে উনি অবশ্যই ওই মুহূর্তে কোনো কিছু চিন্তা করছিলেন না। রান্নাই করছিলেন, অন্য কোনো আর পাশ থেকে টিভির সাউন্ড আসছিল। কিন্তু বাচ্চারা এরকম বসে থাকবে এবং তার হাজবেন্ড এসে দেখবে না, এটা তাকে খুব ভাবায়। ঠিক পরের দিন রাসেল ভাই রাত্রেবেলা উনি পড়ছিলেন ওনার অনার্স পরীক্ষা, পড়া অবস্থায় তিনি টেবিলে পড়ছিলেন, তার হাজবেন্ড ঠিক একই সময়, রাত্রে সময়টা কিন্তু ওই 7:30 থেকে 8টা, ঠিক একই সময়। তো এই একই সময়ের মধ্যে উনি পড়ছিলেন আর হাজবেন্ড ছিল ড্রয়িং রুমে। হঠাৎ করে তিনি দেখলেন যে মানে থপ 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 করে ফ্লোরের মধ্যে কে জানি হাঁটছে। তো তার পড়ার টেবিলটা কর্নারে ছিল, তো উনি ডানে তাকাতেই দেখে যে ওই বাচ্চাটাই হামাগুড়ি দিয়ে তার কাছে আসছে। এইটা দেখে উনি আবার একটা চিৎকার, ওনার হাজবেন্ড তার কাছে আসে, বলে তুমি বারবার এরকম একটা বাচ্চা দেখছো, তুমি যে ডেসক্রিপশন দিচ্ছ বারবার একটা বাচ্চার কথা বলছো, এটা আমার কাছে খুব নর্মাল মনে হচ্ছে না, আমি তোমাকে একটা ডাক্তার দেখাবো, তোমার কি কোনো আলাদা সমস্যা আছে নাকি, আমাকে তো আগে বলো নাই। আচ্ছা, তখন তিনি বললেন যে না, আমার কোনো সমস্যা নাই, আমি বারবারই এই বাচ্চাটাকে দেখছি, কিন্তু তুমি আসলে না বাচ্চাটা আমি দেখতে পাচ্ছি না। যখনই আমি তোমাকে পাচ্ছি তখনই আমি একা থাকা অবস্থায় বাসায়, আমি তো ইউনিভার্সিটি যাই, ইউনিভার্সিটি থেকে আবার আসার পরে থাকি, ওই মুহূর্তে আমি কিন্তু দেখছি না, কিন্তু দেখা যাচ্ছে এই সময়টাতে 7:30 থেকে 8টা, তুমি এই সময়টা আমার সাথে একটু থেকো। তো পরের দিন ডাক্তার দেখায়, ডাক্তার তাকে ঘুমের ওষুধ দেয়, কিন্তু অ্যাজ ইউজুয়াল ডাক্তাররা কিন্তু রাসেল ভাই এরকম কন্ডিশন শুনলে বা কিছু মনে করে যে এটা হ্যালোসিনেশন টাইপ কিছু, ঘুমের ওষুধ খেলে রাত্রেবেলার ঘুম বা এটা মাথার মধ্যে অতিরিক্ত স্ট্রেস পড়লে এরকম কন্ডিশন হতে পারে। একদম। তো তিনি কি করলেন, রেগুলারলি ওষুধ খেতে থাকলেন। ওই ঘটনা থেকে 3 দিন পর তিনি আবারও পড়তে বসলেন তার পরবর্তী পরীক্ষার জন্য। পড়তে পড়তে হঠাৎ করে তিনি দেখলেন তার মাথাটা ভিজে গেছে। উপরে তো ফ্লোর আছে, বৃষ্টির পানি তো আসার কথা না, ভিজে গেছে। হাত দিয়ে দেখেন হাতের মধ্যে রক্ত। তিনি দেখছেন উপরের ফ্লোর থেকে রক্ত চুয়ে 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 তার মাথায় পড়ছে। তিনি মাথার রক্ত হাতে নিয়ে আরেকবার চিৎকার দিলেন, কিন্তু ওই মুহূর্তে তার হাজবেন্ড কিন্তু তার পাশেই বেডে বসে আছে, বসে বসে পেপার পড়ছিলেন। বলে যে আমার মাথায় রক্ত, বলে কোথায় তোমার মাথায় রক্ত? তিনি ওই পরীক্ষাগুলো দিতে পারলেন না রাসেল ভাই। তার এই বাচ্চারা রেগুলারলি তার এই স্বপ্নে আসতে লাগলো। আচ্ছা, এসে প্রতিদিন রাত্রেবেলা গলা টিপ দিতে থাকলো এবং তার দম বন্ধ হয়ে যেতে থাকলো। ওই মুহূর্তে তার ঘুম ভেঙে যেতে যাচ্ছে। প্রায় 1 সপ্তাহ এরকম ভাবে প্রতিদিন রাত্রেবেলা তিনি ঘুমের মধ্যে দেখছেন যে বাচ্চাটা দরজা নক করে ঘরের ভিতরে ঢুকে তার গলা টিপ দিয়ে দিচ্ছে।
বলছে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আমি বাপের বাড়ি যাবো, বাসায় থাকবো কিছুদিন, বাসায় থেকে ব্যাক করব। তো বাসায় যাওয়ার পরে তিনি তার মা এবং বাবাকে বলে, তো হাজবেন্ডকে বারবার বলার পরেও হাজবেন্ড কোনোভাবেই ভাইয়া এই বিষয়ে কোনো মানে কোনো হুজুর সুরাহা বা করতে কিছু, পারেন না। হ্যাঁ, কোনো হুজুর বা কারো কাছে নিয়ে যান নাই। তো তার বাবা বলে, আচ্ছা একজন পরিচিত আছে, তুই যখন বারবার এগুলা দেখতেছিস, আমি একজন পরিচিত কাছে নিয়ে যাই তোকে। তো তার বাসায় থেকে ওই মুহূর্তে কিন্তু তার হাজবেন্ড রাসেল ভাই তার বাসায় থাকছিল, কিন্তু তার হাজবেন্ড কিন্তু সব কিছুই প্রত্যক্ষ করে নাই। আচ্ছা। তো হাজবেন্ড বললো যে আচ্ছা আমি তো এই কয়দিন ধরে বাসায় একাই, আমি তো কিছু দেখতেছি না, তাহলে তুমি কেন এগুলা দেখতা? তো ওই একটা হুজুরকে বাসায় নিয়ে আসা হয়, খুব দূর থেকেই নিয়ে আসা হয়, ঢাকায় তিনি ছিলেন না, খুব দূর থেকেই নিয়ে আসা হয়। আসার পর হুজুরটা ঘরের মধ্যে ঢুকেই ডিরেক্টলি রান্নাঘরে সরাসরি চলে যান। সরাসরি চলে যায়। রান্নাঘরে যে তিনি সিঙ্কের ভেতরে বলে, এইখানে আমি একটু ভাঙবো, এই দেয়ালটা ভাঙবো। দেয়ালটা ভাঙার পর তিনি প্রায় 720টা তাবিজ খুঁজে পায়। 720 720টা বাপরে বাপ, তাবিজ। 720টা তাবিজ। তাবিজ মানে আজকের কথা এটা? এই কিছুদিন আগের আসলে ভাই 720টা তাবিজ খুঁজে পায়, এবং তাবিজগুলোর সাথে রক্ত লাগানো, এবং তাবিজগুলোর সাথে একটা বাচ্চার ছবি, বাচ্চা ওই ওই সেই। এই বাচ্চার ছবি। আচ্ছা। এবং হুজুর দেখে বলে যে এটা কি এই বাচ্চা? বলে আমি হ্যাঁ এইটাকেই বারবার প্রতিদিন দেখছি, আমি এইদিকে একেই স্বপ্ন দেখছি, আমি একেই দেখছি। বলে যে আপনি এই বাসাতে আপাতত কিছুদিন থাকবেন না, আচ্ছা। আপনি কিছুদিন দূরে থাকেন, আপনি বাবার বাড়ি আছেন, বাবার বাড়িতে থাকেন, আমি আপাতত এই বাসাটা নর্মাল করে দিচ্ছি। তার হাজবেন্ডকেও ওই তার শ্বশুর বাড়িতে, যেহেতু ভাইয়ার বাসার, তার ভাইয়ার বাবা মা ঢাকার বাইরে থাকতেন, তাকে ওই শ্বশুর বাড়িতে থাকতে হচ্ছে ঢাকায়। আচ্ছা। ঠিক 1 মাস পর রাসেল ভাই বলে যে 1 মাস এই বাসার ভাড়া দিয়ে যান, কিন্তু আমি এটা ঠিক করে দিচ্ছি। এবং ওই হুজুর বলে যে আপনারা শুধু না, এর আগে যারা ছিল তারা সবাই এটা প্রত্যক্ষদর্শী, আচ্ছা। তারা সবাই বাচ্চাটাকে দেখেছে, কিন্তু এইটার সুরাহা কেউ করতে পারে নাই। আমি আমি 100% শিওর এবার আর কোনো সমস্যা হবে না, এটা হুজুর খুব ভালো করে ইনশিওর কথা করলেন। দিলেন, হ্যাঁ। এবং রাসেল ভাই এটা কিন্তু খুব রিসেন্ট ঘটনা, একদম অনেক আগেরও না, একদম 2009 এর ঘটনা, খুব বেশি দিন আগের ঘটনা না। তো 1 মাস পরে তারা এই বাসায় আবার থাকা শুরু করে। প্রথম 5 থেকে 10 দিন কোনো সমস্যা হয় না রাসেল ভাই, এরপর থেকে আবারও সেই বাচ্চার হাসি। এবার বাচ্চাটা সামনে আসছে না, কিন্তু চারিদিকে খালি হাসির শব্দ পাচ্ছে। এবার হাজবেন্ড এবং ওয়াইফ দুইজন সহ শুনতে পাচ্ছে। হাসিটা এরকম যে হাসতেই আছে কন্টিনিউয়াসলি, এবং এই হাসি সারাটা রাত ধরে ফজরের আজান পর্যন্ত হতে থাকে। এই হাসির সাউন্ড তো কমছে না, মানে কোনোভাবেই কমাতে পারছে না। কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে যতভাবে চেষ্টা করা হচ্ছে, হাসির সাউন্ড কমানো যাচ্ছিল না। ঠিক 3 দিন পর, ওই বাসায় 1 মাস ওঠার পরে 3 দিন পরে রাতের বেলা ঘুম ভাঙে। ঘুম ভেঙে এই আপু নিজের অজান্তেই ড্রয়িং রুমে যায়। ড্রয়িং রুমে চুপ করে বসে থাকে। বলে আমি চুপ করে বসে আছি, হঠাৎ করে দেখি আমার পিছন দিয়ে গলাটা জানি কে যেন চেপে ধরলো। আমি পড়ে যাই, এবং একটা লোক এসে আমার পায়ে কুড়াল মেরে পাটা আলাদা করে দিল। আমি ব্যথায় যন্ত্রণায় মরে যাচ্ছি। হঠাৎ করে আমি চিৎকার করা অবস্থায় আমি দেখি যে আমার হাজবেন্ড আমার পাশে। বলে কি হয়েছে? বলে আমার পাটা তো কেটে ফেলেছে, কে জানি অন্ধকারের ভিতরে কে জানি তার পা কেটে গেছে। বলে আমার পাটা তো কেটে গেছে। বলে কি তোমার পা তো অক্ষত অবস্থায় আছে, কোথায় তোমার পা কাটলো? বলে না আমি তো হাঁটতে পারছি না, আমি তো দাঁড়াতে পারবো না। পরে ঠিকই রাসেল ভাই হসপিটালে নিয়ে গেল, তার ডান পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে। ঘুমের মধ্যে গেছে, ঘুমের থেকে উঠে ওই জায়গায় ড্রয়িং রুমে গেছে অন্ধকারের ভেতরে দেখে যে তার পায়ের মধ্যে কে জানি কুড়াল দিয়ে পাটা কেটে দিল। তার হাজবেন্ড আসার পরে দেখলো যে পা তো নর্মালি আছে, কিন্তু সে হাঁটতে পারছিল না। সে আবার ব্যাক করলো, হসপিটালে নিল। হসপিটালের ডাক্তার বললো যে আপনার পায়ের লিগামেন্ট 3টা ছিঁড়ে গেছে, প্লাস্টার করে দিল, প্লাস্টার করে বাসায় পাঠিয়ে দিল। সেই হুজুর রাসেল ভাই আবারও সেই বাসায় ব্যাক করলো। সেই বাসায় ব্যাক করার পরে রান্নাঘরের দেয়াল আবার ভাঙলো, ভেঙে আবার 720টা তাবিজ, কুড়ালের ছবি আবার আচ্ছা। বললো যে আপনারা এই বাসায় থাকেনি না, এই বাসায় আর থাকার দরকার নেই, আপনারা আলাদা করে বাসা নিয়ে যান। এই জিনিসপত্র ওনার হাজবেন্ড কিন্তু রাসেল ভাই খালি হাসির শব্দটাই পেয়েছে, আর কিছুই তেমন পায় নাই। এরপর থেকে এই বাসার থেকে তারা বেরিয়ে যায়। কেন, কে করতো এটা? রাসেল ভাই এইটা পরবর্তীতে জানা গেছে, সেই হুজুর বলেছে যে ওনাদের নিকট আত্মীয় ওনাদের এই দুইজনের বিয়েটা মেনে নেয়নি, যার ফলে এই বাসাতেই তাদেরকে পাঠানো হয়েছে, এবং ওই ফ্ল্যাটের যে মালিক তাকেও ক্ষতি করে রাখা হয়েছিল। দুইজনের পরে যখন তারা এই বাসা ছেড়ে দেয়, একসাথে দুইটা জিন একসাথে কাজ করে এদেরকে ক্ষতি করার চেষ্টা করেছে। আচ্ছা, পরে যখন তারা এই বাসা ছেড়ে চলে যায় তখন কি হয়? এরপর থেকে রাসেল ভাই এই বাসা এখন পর্যন্ত কোনো ভালো হয়নি।
আর 2009 থেকে এখন পর্যন্ত কোনো ওনাদের কি কথা হয়নি। পরবর্তীতে কোনো সমস্যা face এরপর করেছেন? থেকে আর কোনো সমস্যা হয় নাই। এরপর থেকে তারা তাদের বাসায় ছিল। এরপর থেকে তিনি আর অন্য বাসায় ছিল না। কিন্তু ওই আমার বাসাতে আর ওই কেউ বাসাতে আর যাওয়া হয়নি তাদের। ওই বাসাতে ২ টা প্রবলেম হয়েছে রাসেল ভাই। ওনাদের আত্মীয়স্বজন একটা প্রবলেম করছে, ওই বাসায় নেওয়া হয়েছে। আর ওই বাসার যে মালিক, ওই ফ্ল্যাটের যে মালিক, তার আত্মীয়স্বজনরা ক্ষতি করেছে। ২ টা জিন একসাথে coincide করে তাদের ২ জনকে এখানে পাঠানো হয়েছিল। এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক ধন্যবাদ আলিফ ঘটনার জন্য। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের একটু পেজটা একটু আমরা ঘুরে আসি, এবং আমাদের এইখানে যে পেজটা রয়েছে ভূত এফএমের, অর্থাৎ www.facebook.com/bhutfm.russell, এখানে আমরা যে লাইভে গিয়েছিলাম সেখানে অনেকেই কমেন্ট করেছেন এবং এখনো পর্যন্ত করছেন দেখতে পাচ্ছি। আমাদের এইখানে দেখতে পাচ্ছি রাসেল ভাই ভূত এফএম ভালো লাগছে, তাই আছেন সব সময়। তিনি হচ্ছেন নাম দিয়েছেন আউট আউট, ওকে। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি কথা সৌমিক, এবং তিনি বলছেন যে বাড়ির পাশে একজন মারা গেছেন, আজকে কেন যেন ভয় লাগছে। রমিত দাস আমাদের লিখেছেন, হাই রাসেল ভাই, লেট হয়ে গেল বাট এখন শুনছি আমি আর আমার ভাই, দারুণ ভয়ের একটা ঘটনা শুনতে চাই। আমাদেরকে দেখতে পাচ্ছি আশিক লিখেছেন ভালো লাগছে, কিন্তু তার কাছে অতটা ভয় লাগছে না। আমাদের সাথে উত্তম রয় লিখেছেন 720টা তাবিজ, খুব ভয় লাগছে। আমাদেরকে আয়েশা তালুকদার বিথি লিখেছেন ভূত দেখিনি কখনো, আমার ভূত দেখার খুব ইচ্ছা, ওকে। মাহমুদ আবু ইউসুফ লিখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি শুনছেন, এবং তিনি বলছেন যে প্রথম ঘটনাটি একটু বেশি অতি প্রাকৃতিক হলেও খুবই ভালো লেগেছে। আমাদেরকে সৌরভ হাসান লিখেছেন একটা স্টোরি আছে ভাইয়া, যাদের স্টোরি আছে bhutfm@radiofurti.fm এখানে পাঠিয়ে দেবেন। আমাদের দেখতে পাচ্ছি এছাড়াও শামীম আশরাফ লিখেছেন, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ফারদিন, এবং আমাদের সঙ্গে আছেন হযরত আলী, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি যুবরাজ হান্টার, এছাড়া আমাদের সঙ্গে আছেন ইমন খান হৃদয়, সাইদুল ইসলাম সাকিব আমাদের সঙ্গে আছেন, এমডি মেহেদি হাসান মুরাদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাসুদ আহমেদ। কুয়েত থাকেন, কিভাবে শুনতে পাবেন? অ্যাপ দিয়ে শুনবেন। আপনি অ্যান্ড্রয়েড ইউজার হন আর আইওএস ইউজার হন, আপনার কোনো সমস্যা নেই। আপনি জাস্ট আপনার অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন রেডিও ফুর্তি, দেখবেন যে আমাদের অ্যাপ হাজির হয়ে যাবে। অ্যান্ড মানে আমাদের অ্যাপটা কিন্তু দেখতে খুব সুন্দর। অমিত কর্মকার আমাদের সাথে আছেন, এবং তিনি বলেছেন আমি একজন ভারতীয় ইউটিউবার এবং আমার নিজের অনেক প্যারানরমাল এক্সপেরিয়েন্স আছে, কাজের চাপে শেয়ার করতে পারছি না। আপনি যখনই ফ্রি হন শেয়ার করে ফেলবেন, কোনো প্রবলেম নেই, আমরা আপনার জন্য ওয়েট করব। আমাদেরকে এছাড়া দেখতে পাচ্ছি মোহাম্মদ সুলাইমান আছেন আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি ভোরের সকাল, এটা কি রিয়েল পেজ ভাই? আমরা এখানে পেজ থেকে একটু লাইভ গেলাম, তারপরে এই প্রশ্ন করছেন। এমডি হাসনাত ইসলাম হৃদয় পটুয়াখালী থেকে আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ওমর ফারুক খান, স্বপ্নীল বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, রাফি চৌধুরী আছেন আমাদের সঙ্গে, আরো অনেকে আমাদের সঙ্গে আছেন যারা আমাদের সঙ্গে থাকতে চান। পুরো সময় তারা থাকুন এবং সারা সপ্তাহ জুড়ে আমাদের এখানে লিখতে থাকুন। আমাদের পেজে আমাদের যে পোস্টগুলো আছে সেগুলোতে লাইক দিন, শেয়ার দিন, এবং আমাদের পেজ থ্রু অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, এখানে আপনি ঘটনা পাঠাতে পারবেন, এটা আমাদের ইমেল অ্যাড্রেস। এবং আমাদের পেজ অর্থাৎ ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আমাদের গেস্ট চেঞ্জ করতে হবে। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Yes, the night comes alive with clubbing phone শুনছেন সবসময় ভিডিও ফুর্তি 8.2 FM। আমি রাসেল আছি সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথি। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। হ্যালো লিসনার্স, আমি হচ্ছে আমিনুল ইসলাম সবুজ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল। আমি ঢাকা ফার্মগেট একটা বেসরকারি স্কুলে সায়েন্সের টিচার হিসেবে আছি। আপনার ঘটনায় আমাকে যাই। জয়থার হিসাবেই চিনে। জি। আচ্ছা, ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা হচ্ছে আজকে থেকে প্রায় 3 বছর আগে
কোনো একটা অকেশনে আমরা প্রায় 10-12 জন ফ্রেন্ড মিলে কুয়াকাটা চলে যাই বরিশাল থেকে, যেহেতু তখন বরিশালেই থাকতাম। তো কুয়াকাটা যাওয়ার পরে একদিন ওখানে স্টে করার পরে আমরা বন্ধু বান্ধব যারা ছিল ওদের কাছ থেকে আমি একটা জরুরি কাজের জন্য কুয়াকাটা থেকে বরিশালে চলে আসি। আসার সময় আমরা বাস ছিল 5টার দিকে বিকেল, কিন্তু কোনো কারণে বাস লেট হয়ে যাওয়ার কারণে যন্ত্রাংশ হয়তো সমস্যা হয়েছিল, যে কোনো 8টার সময় আমি বাসে উঠি। বাস ঠিক বরিশাল বাস স্ট্যান্ডে এসে ঠিক রাত 1টা 10 কি 15 এমন সময় এসে বাস থামে। আগে বলে নেই, ওই দিনকার আবহাওয়াটা ছিল সকাল থেকেই বৃষ্টি এবং চারদিকে মেঘ, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। আমি যখন বরিশাল পৌঁছালাম দেখলাম মোটামুটি রাস্তাতে অনেক জায়গায় অনেক বেশি পানি জমে আছে। আমি যখন বাস থেকে নেমে বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়ালাম, কোনো ট্যাক্সি অথবা কোনো অটো অথবা কোনো রিক্সা কিছুই খুঁজে পেলাম না। হঠাৎ এক চাচাকে দেখলাম পাশে বসে আছে। চাচাকে ডেকে বললাম, চাচা আমাকে একটু দিয়ে আসবেন আমার বাসার কাছে। আমার বাসা নতুল্লাবাস থেকে হচ্ছে কাউনিয়াতে। বরিশালে যারা বরিশালে আছে তারা চিনতে পারবে, এটা হচ্ছে কাউনিয়াতে। তো আমি চাচাকে অনুরোধ করার পরে চাচা আমাকে তার রিক্সায় তুললো, কিন্তু সে বললো, বাবা আমি কিন্তু সমস্ত পথ তোমার সাথে যেতে পারবো না, তোমাকে আমি নতুন বাজার নামক যে জায়গাটা আছে ওখানে নামিয়ে দেব। আমি চাচার সাথে নতুন বাজার পর্যন্ত যাই। তারপর চাচাকে বেশ অনুরোধ করলাম, চাচা এত রাতের বেলা, প্রায় রাত তখন 1:45 বাজে, যে চাচা এত রাতের বেলা আমি কিভাবে যাব, আপনি যদি আমাকে একটু নিয়ে যান তাহলে আমার অনেক বড় উপকার হয়। কিন্তু চাচা বলল আমি যেতে পারবো না। যাই হোক, রিক্সা ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে হাঁটতে থাকলাম। কিছু দূর এগোতেই আমাদের বাসার ওখানে যেতে মরকখোলা নামে একটা ব্রিজ আছে, যেটা বরিশালের লোকজন যারা আছে এরা চিনতে পারবে। এটা মরকখোলা ব্রিজ সম্পর্কে আমি একটু বলে নেই। এই মরকখোলা ব্রিজটা বলা হয় আজকে থেকে অনেক বছর আগে ওখানটায় নাকি এর খাল থেকে যেটা বলা হয় যে লাশ ভেসে যেত, এবং এখনো ওই ব্রিজের পাশে যে বড় শ্মশান আছে ওই শ্মশানে হিন্দুদেরকে পোড়া হয়। তাদের পোড়ার পরে যে ছাই ভস্য এগুলো ওই খালের পানিতেই গিয়ে নদীতে মিলে যায়। তখনকার সময় আমি যখন ব্রিজে উঠবো ঠিক তখনকার সময় দেখি কিছু লোক, প্রায় 12-14 জন লোকের মতো, প্রত্যেকেই ওখানটায় সাদা ধুতি, কি বলে হিন্দুরা মরে গেলে পরে যেরকম ধুতি পেঁচায় থাকে, সাদা ধুতি এবং উপরে এক টুকরা সাদা কাপড় এরকম ছিল, এবং তার মধ্যে কয়েকজন মহিলা ছিল পিছনের দিকটায়। আমি ভাবলাম যে এত রাতের বেলা এখানে কে হতে পারে, অথবা কি বিষয়। আবার ভাবলাম হয়তো হয়তো কেউ মারা গেছে, তাদেরকে এই শ্মশানে পোড়া হবে, সে কারণে হয়তো এত রাতের বেলা তারা আসছে। মনে মনে একটু সাহসও পেলাম যে হয়তো আমার বাসার পথ ওদিক থেকে, এত লোক হয়তো আমি এখান থেকে চলে যেতে পারবো, তাদের দেখে সাহস পেলাম মনে মনে। তো কিছুক্ষণ পরে খেয়াল করলাম সবাই লোকগুলো সব হেঁটে হেঁটে শ্মশানের দিকে যাচ্ছে। হঠাৎ ঠিক পিছনে বৃদ্ধ বয়সী এক মহিলা, উনি ওইরকম সাদা কাপড় পরা ছিল, উনি হেঁটে হেঁটে ওই শ্মশানের দিকে যাচ্ছে সবার সাথে। তো সব লোকগুলো আস্তে আস্তে গিয়ে শ্মশানের যে প্রথম গেট, ওই গেট থেকে শ্মশানের ভিতরে ঢুকলো, এবং ভালো করে খেয়াল করে দেখলাম আমি একটু এগোতেই যে শ্মশানের গেটের ওখানে বাহির থেকে তো আটকানো লোকগুলো, অথচ শ্মশানের ভিতরে ঢুকে গেল। কিন্তু যে বৃদ্ধ মহিলা, উনি খানিকক্ষণ ওই শ্মশানের গেটের ওখানে দাঁড়িয়ে থাকলো, এবং তারপরে যেটা দেখলাম, ওই বৃদ্ধ মহিলা ঠিক শ্মশানের যে বড় আমরা দেয়াল যেটাকে বলি, ওই দেয়ালটাকে এপাশ থেকে ওপাশে এক পা দিয়ে আর এক পাশে চলে গেল। প্রচন্ড দেখে সেই সময়টা মানে হাত পা সব ঝিম ধরে গেল, এবং শরীরের মধ্যে মনে হচ্ছিল সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয়েছে। হাঁটতে পারতেছি না, চিৎকার দিতে পারতেছি না, সমস্ত হাত পা কাঁপা শুরু করলো। তখন কি করব? তারপরে ওখান থেকে ওমা বলে এক দৌড় দিয়ে যখন সামনে এগোলাম, এবং তখন দেখলাম ওই বৃদ্ধ মহিলা, উনি ঠিক ওই শ্মশানের মধ্যে যে হিন্দুদের যে কবরগুলো থাকে, ওই কবরগুলো একটু উঁচু টাইপের, যেটা দেয়াল করা করা কিরকম মন্দির লাইক দিস, মঠের মতো থাকে। হ্যাঁ রাইট, মঠের মতো থাকে। তো একটা মঠ থেকে পাড়া দিয়ে আর একটা মঠে এরকম করে যাচ্ছে, এরকম প্রায় 8-10টা মঠ পাড়া পাড়া দিয়ে প্রদক্ষিণ করার পরে আমি ওখান থেকে এক চিৎকার দিয়ে পুরো শ্মশানের দ্বিতীয় গেট থেকে যখন সামনে চলে গেলাম, তখন রাসেল ভাই মানে সবচেয়ে ভয়ের কাহিনীটা ছিল তখন। ওখান থেকে দৌড় দিয়ে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে ওই বৃদ্ধ মহিলা দেখলাম ঠিক আমার থেকে প্রায় 10-12 হাত সামনে, মানে আমি দৌড়ে যাচ্ছি 10-12 হাত সামনে, ওই বৃদ্ধ মহিলা
দাঁড়ানো, কিন্তু মনে হচ্ছে সে আমার দৌড়ের সাথে সাথে সে পিছনে চলে যাচ্ছে। তার মানে তাকে অতিক্রম করতে পারছেন না। হ্যাঁ, মানে আমার থেকে ১০-১২ হাত দূরে, বুঝতে পেরেছি। মানে সে হুম, পিছনের দিকে যাচ্ছে, কিন্তু আমি দৌড়াচ্ছি, সেও ওদিকটায় মানে পিছনের দিকে চলে যাচ্ছে। তো তারপরে যেটা দেখলাম, এটা ছিল সবচেয়ে ভয়ঙ্কর, এবং আমি এর আগে কখনো ভূত প্রেত এগুলো বিশ্বাস করতাম না, অথবা এই টাইপের যখন বলতো, এমনি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে কখনোই এগুলোতে বিশ্বাস ছিল না, বা কেউ বলে তাদের সাথে খুব তর্কে জড়ায় যাইতাম যে ভূত প্রেত বলতে কিছু হয় না এরকম। যদিও স্কুল কলেজে সায়েন্সে কোনো সময় আমাদের হ্যাঁ, সেটাই, ভূতের এইটাই। প্রসঙ্গে পড়ানো এবং হয় না। আমি Anyway, জি, যেহেতু এক জায়গায় টিচার হিসেবে আছি, জি, জি। ওখানটায়ও আর কি ছাত্রছাত্রীদের সাথে যখন আলাপ করতাম এর আগে, যে ভূত প্রেত বলতে তখন এরকম কোনো কিছু হয় নাই, তা নিয়ে ওদের সাথে কথা বলতাম। যাই হোক, তো ওখান থেকে যখন ওই অবস্থা দেখলাম, মনে হইতেছিল দৌড়াচ্ছি, কিন্তু সমস্ত জায়গা আমি আর কি অবস্থান চেঞ্জ করতে পারতেছি না। এবং ওই সময় যে অল্প অল্প আগেই বলছিলাম যে আবহাওয়াটা খুবই উইয়ার্ড ছিল, এবং কি বলবো, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, এবং বাতাস প্লাস বিদ্যুৎ চমকাচ্ছিল। বিদ্যুৎ চমকানির মধ্যে কয়েকবার বিদ্যুৎ চমকাইতেছিল, এবং খেয়াল করে দেখলাম ওই যে বৃদ্ধ মহিলা, ওনার চেহারার মধ্যে ঠিক একটা হিন্দুদের লাশ পোড়ানোর পরে ঠিক চেহারাটা মনে হয় যে কেউ অ্যাসিড মেরে পুড়ে দিলে পরে, মানে চোখ, মানে আপনি বলতে চাচ্ছেন এটা পোড়া চেহারার মতো পুরা লাগছিল। চেহারার মতো, এবং That's মনে হচ্ছে right, হ্যাঁ। সমস্ত চোখগুলো মানে গলে গলে পড়বে ওখান থেকে। ওটা দেখার পরে আমি আর কোনো আমার জ্ঞান ছিল না। তার পরবর্তীতে আমি যখন সকালের দিকে আমি যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখলাম ঠিক আমার বরিশালবাসী যারা আছে এরা বুঝতে হুম। পারবে, এটা হচ্ছে শ্মশানের পাশে একটা মসজিদ আছে, একদম শ্মশানের সাথেই, ওয়ালের সাথে আরেকটা মসজিদ আছে। তো ওখানটায় মসজিদের বারান্দার এক পাশে আমি ওখানটায় ছিলাম, আশেপাশে কয়েকজন আর কি মুসল্লি টাইপের লোকজন ছিল। তো এরা আমার চারপাশে। তা আমি জিজ্ঞেস করলাম যে, "চাচা, আমি এখানে কি করে বা কি?" তারা বলল যে ফজরের নামাজ যখন তারা পড়তে আসবে ওই শ্মশানের ওখানটায়, তখন দেখলো আমি নাকি রাস্তার কোনো এক পাশে মানে পড়ে আছি। তো তারা আমাকে আইনা ওখানটায় মসজিদের মধ্যে রাখলো। দেন আমাকে জিজ্ঞেস করলো আমার অ্যাড্রেস কি, বাবা-মায়ের নাম কি? দেন আমি বললাম, এবং আমার বাবা-মা যেহেতু আমার এলাকাতে পরিচিত, তারা অল্পতেই চিনে গেল, এবং আমার বাবা-মাকে তারা খবর দিল, এবং দেন ওখানটায় চলে গেলাম। পরবর্তীতে এটা নিয়ে আমার ওখানে খুব বিজ্ঞ এক আলেম এবং হুজুর আসে, যিনি আমাদের ওখানকার মসজিদে ইমামতি করে। তার কাছে আমি জিনিসটা ব্যাখ্যা করলাম গিয়ে তার পরের দিনই, এবং সে আমাকে যা বলল হয়তো কোনো, যেহেতু এটা একটা শ্মশান এবং অনেক, প্রায় আজকে ১০০ বছরের পুরনো শ্মশান এবং অনেক বড়, ওখানটায় হয়তো কোনো খারাপ এই জাতীয় হয়তো আত্মা বলা যাবে না। সে আমাকে যেভাবে বলল হয়তো কোনো খারাপ জিন টাইপের কোনো কিছু ওখান থেকে যাচ্ছিল, এবং যেটা আরকি আমি দেখে ফেলি, এবং হয়তো আমাকে ক্ষতি না করে আমাকে ভয় দেখানোর জন্য, অথবা এরকম আরকি করার জন্য হয়তো আমার সামনাসামনি সে হয়েছিল। পরবর্তীতে হুজুর আমাকে ওখানটায় ফুটু দিয়ে দিলেন, পানি পড়া দিয়ে দিলেন, এবং তারপর থেকে আমাকে একটা তাবিজ দিয়েছিলেন। তাবিজটা প্রায় তারপরেও ২ বছর ব্যবহার করেছিলাম, এবং এখন সেই তাবিজটা পরবর্তীতে খুলে ফেলছি। এখন আর কোনো সমস্যা হয় না। এখন মোটামুটি ভালো আছি। এই ছিল ঘটনা, ওকে, রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি আরমান ভাই শুনছেন। খুবই খুশি হলাম আরমান ভাই শুনছেন। আরমান ভাই আমাদের খুবই ক্লোজ বড় ভাই, দুলা ভাই সবকিছু। আরমান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পরবর্তী অতিথির কাছে আমরা যাব, এবং আমরা একটা জিনিস একটু বলি যে আমাদের চারপাশে আমরা যেখানে বাস করি, এই যে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা তো জাস্ট মানে কি বলবো যে আমরা মানে একটা জিনিস কয়েক 3 ডাইমেনশন দেখতে পাই, তাই না? এর বেশি না। তো আমি যদি এর চাইতে বেশি আরো দেখতে পেতাম, আমি যদি একটা মানুষের 4টা দিক বা 5টা দিক বা 6টা ভাবে যদি দেখতে পেতাম, তাহলে সেই মানুষটা লুকানো কিন্তু খুব মুশকিল। হয়তো একটা গাছের ভেতরে ঢুকলে তাকে তখন দেখতে পেতাম। আমার কাছে মনে হয় যে এই পৃথিবীর সাথেই, এই পৃথিবীর অন্তরালেই বা এই পৃথিবীর মধ্যেই অন্য কোনো পৃথিবী কিন্তু থাকতে পারে। আপনি কোনো সময় হয়তো সেই পৃথিবীতে প্রবেশ করে ফেলতে পারেন। আমি কি জিনিসটা বোঝাতে পারছি কিনা? মনে করেন যে আমাদের এইখানেই তো অনেক কিছুর নেটওয়ার্ক আছে। আপনি যে ঘরটায় আছেন, তাই না? কিন্তু আপনি সেই নেটওয়ার্কটা রেডিও ফুর্তি টিউন করেছেন বলে রেডিও ফুর্তি শুনতে পাচ্ছেন। অন্য কোনো কিছু যদি টিউন করতে চান তাহলে তো সেটা শুনতে পাবেন।
তাই না? কিন্তু আপনি কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছেন না, বাট সবাই কিন্তু আছে ওইখানে। কোন সময় আপনি যে কোন পৃথিবীর সাথে কানেক্টেড হয়ে যাবেন আপনি কিন্তু জানেন না। আপনি কোন যে সময় যে ওয়ার্ম হোলের মতন একটা ফুটো করে একটা পৃথিবী থেকে আরেক পৃথিবীতে চলে যাবেন, এবং সেই মানে স্পেস যেরকম ফুটো করে খুব একটা জায়গা থেকে আরেকটা জায়গায় খুব দ্রুত চলে যাওয়া যায়, ঠিক ওইভাবে আপনি যে কখন পৃথিবীর কোনো একটা দেয়াল ফুটো করে আরেকটা প্রান্তে চলে যাবেন আপনি কিন্তু জানেন না আসলে। এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ব্যাপারটা জানা, তাই না? এনিওয়েজ, আমি কতটা বুঝাতে পেরেছি ব্যাপারটা জানি না। মানে আমি যেটা বলছি যে আপনি যে জগৎটা দেখছেন, এই জগতের বাইরেও তো অদৃশ্য একটা জগৎ আছে। কোনো সময় হয়তো সামহাও আমরা সেই জগতে ঢুকে পড়ি। আমি তো মাঝে মাঝে মজা করে বলি যে কোনো সময় দেখি যে গলা কাটা মানুষ, তার মানে ওই জগতে মানে আমার জগতে ওই অশরীরী মানুষটি বা অন্য জগতের এই মানুষটি ফুললি ডাউনলোডেড হয় নাই আর কি। মানে গলা পর্যন্ত এসে থেকে থেমে গেছে আর কি, এরকম হতে পারে। এনিওয়েজ, আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসনার, আমি শামীম বলছি, মোহাম্মদ শামীম। আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে আসছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমার রাসেল ভাইকে যে এখানে আসার মতো আমাকে একটা সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি সুযোগ করে দিইনি, আপনি ঘটনা পাঠিয়েছেন সেটা সুযোগ করে দিয়েছে। আপনার ঘটনায় যাই আমরা। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। তো তখন আমি আমি আব্বু এবং আম্মু আমরা 3 জন গেছিলাম বাড়িতে আমাদের ঘরের কাজের জন্য। তখন আমার ভাইয়া দেশের বাইরে থাকে, তো আমাদের ঘরে ফ্লোরে কাজ চলতেছিল তখন। তো আমরা একটা মিস্ত্রির কাছে আমাদের ঘরে ফ্লোরের কাজটা কন্ট্রাক্টে দিয়ে দিই। তো যার কারণে খুব দ্রুত কাজটা হচ্ছিল, এবং কি মানে দিনের শেষ পর্যন্ত কাজ চলতো। তো ওই দিন প্রায় আসরের নামাজের পর পর্যন্ত কাজটা চলে। যার কারণে আমি কাজ শেষ করার পর বাজারের দিকে রওনা দিই। তো গ্রামে গেলে একটু বাজারটাই হলো একটু বিনোদনের জায়গা। তো আমাদের গ্রাম থেকে বাজারটা একটু অনেক বেশি দূর। হেঁটে যেতে প্রায় কমপক্ষে 25 থেকে 30 মিনিট সময় লাগে রাস্তা দিয়ে যদি হেঁটে যাই। আহ তো এই জন্য আমার যেহেতু টাইমটা শর্ট ছিল, আমি চাচ্ছিলাম যে বিকালে রওনা দিলে আমি সন্ধ্যার আগে হচ্ছে বাসায় যাতে ফিরা যায়। এই জন্য আমি মানে আমার বাড়ি থেকে জমিন বরাবর মানে কোনাকুনি হয়ে যাচ্ছিলাম আর কি, যাতে বাজারে যেতে আমার কমপক্ষে মানে 15 মিনিট সময় লাগে। রাস্তা দিয়ে না গিয়ে আমি একটু কোনাকুনি যাওয়ার চেষ্টা করছিলাম। তো বাজারে গেলাম, যাওয়ার পর আমি চা নাস্তা খেলাম। খাওয়ার পর আমি সেলুনে একটু কাজ ছিল, ওই কাজটা সেরে আমি যখন সেলুনে কাজ সারতেছি তখন প্রায় মাগরিবের আজান দিয়ে দিয়েছে। তো মাগরিবের আজান দেওয়ার পর আমি আরো 5 মিনিট একটু বাজারে ওয়েট করলাম। আমি দেখলাম যে আমি কাউকে পাই কিনা বাড়িতে যাওয়ার জন্য, যেহেতু একা একা যেতে আমার একটু ভয় লাগে। কারণ আমাদের গ্রামটাতে এখন পর্যন্ত কোনো কারেন্ট নেই, বিদ্যুতের কোনো ব্যবস্থা হয়নি। তো যার কারণে গ্রামটা খুবই অন্ধকার, এবং এতটাই বিদঘুটে অন্ধকার যে সন্ধ্যার পরে নিজের শরীর নিজে দেখা যায় না, এতটাই অন্ধকার। তো যার কারণে আমরা সন্ধ্যার পরে আমি নিজেই ব্যক্তিগতভাবে বাড়ি থেকে কখনো বের হই না। তো আমি এই জন্য চেষ্টা করতেছিলাম যে কিভাবে একটু মানে অন্ধকার হওয়ার আগে বাড়িতে পৌঁছানো যায়। আর কেউ যেহেতু আমার সাথে নেই, তো আমি সেটা মনে করে আমি একটু তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। তো আসলে ভাই আমাদের মানে গ্রামটাতে যেতে হলে আমি যদি বরাবর রাস্তা হয়ে যাই, তাহলে ওই রাস্তার পারে একটু সামনে একটা কবরস্থান আছে, যে কবরস্থানটা খুবই বেশি পুরানো কবরস্থান, এবং ওই কবরস্থানটার আশেপাশে কোনো বাড়িঘর নেই। মানে ওই কবরস্থানটা থেকে কমপক্ষে 10 মিনিট দূরত্বে বাড়িঘর আছে। যদি হেঁটে যাই তাহলে 10 মিনিট দূরত্ব, এরকম দূরে বাড়িঘর। কিন্তু এর আশেপাশে কোনো বাড়িঘর নাই, এবং ওই ওই পাশে যে বাড়িঘরগুলো আছে সবগুলো মানুষের ওখানে যারাই মারা যায় ওই কবরস্থানটায় কবর দেওয়া হয়, কিন্তু এটাতে পরিষ্কার করা হয় না কখনো। এতটাই জঙ্গল যে দুপুরবেলাও যদি কেউ এখান দিয়ে একা একা হেঁটে যায় তার গায়ে একটু শিউর উঠবে, একটু ভয় লাগবে তার। তো আমি ওই কবরস্থানটার কাছাকাছি যখন ওইটা যাওয়ার আগে একটা ব্রিজ আছে, ব্রিজটা পার হওয়ার পর একটু ডানে মোড় নিতে হয়। তো ব্রিজটা পার হওয়ার পর আমি যখন হাঁটতেছিলাম, আমি ফিল করতেছিলাম সামথিং লাইক মানে আমার গায়ে কিছু একটা বাতাস লাগতেছে, একটু গরম গরম টাইপের। মানে দুপুরে একদম কড়া রোদের মধ্যে হাঁটলে যেরকম একটা মানে গরম বাতাস লাগে, তো ওরকম একটা বাতাস আমার শরীরে ফিল করতেছিলাম। আর পাশে যে তাল গাছের সাইডগুলো ছিল, তাল গাছগুলা নড়তেছিল আর একটা শা শব্দ হচ্ছিল। আমি পাশে আশেপাশে অনেক দিক তাকাইছি, কিন্তু কোনো দিক কোনো গাছ নড়তেছে না, শুধুমাত্র এই রাস্তার তাল গাছগুলো শুধু লড়তেছে আর এটা শব্দ হচ্ছে। তো আমি খুব ভয় পাচ্ছি। যদিও আমি ছোটবেলা থেকে জিন ভূত এগুলা বিশ্বাস করি, এবং আমি আগেও এগুলো অনেক ফেস করছি। স্পেসিফিক্যালি এগুলা কিছু ধরনের রূপ আছে, যেমন কুকুর, বিড়াল বা সাপ, এরকম টাইপের অনেক রূপ হয়। তো তো এইরকম একটু এক্সপিরিয়েন্স আমি সামনে আগাচ্ছিলাম, যে আমি চেষ্টা করতেছি এই জায়গাটা পার হবো।
তো আমি যখন এই ডানে মন নিচ্ছি কবরস্থানের দিকে, তখন আমি দেখলাম যে কবরস্থানের দিক থেকে কিছু একটা অশরীরী আত্মার মতো সাদা, এবং কি এটা পাটা মাটিতে লাগানো নেই, ওটা খুব দ্রুত এদিকে আগায় আসতেছে আমার দিকে। আর এটা যতই সামনে আসতেছে ততই এটা আস্তে আস্তে বড় হচ্ছে, আর এটার চেহারাটা এতটাই বিদঘুটে যে একদম কালো, এবং চোখগুলো খুবই বড় বড় লাল আকারের চোখ। আর এটা অনেকটা সামনে আসছে, আমি ওইটা দেখে দাঁড়ায় গেলাম। দাঁড়ানোর পর যখন এটা একটু সামনে আসলো, আমার সামনে 2-3টা তাল গাছ সামনে, ওইটা উপর একদম তাল গাছ স্ট্রেট উঠে গেল, মানে দৌড়ানো অবস্থায় এটা উপরের দিকে উঠে গেল তাল গাছের আকার দিয়ে একদম। তো ওইটা দেখার পর আমি চিন্তা করলাম যে আমার দ্বারা রাস্তা দিয়ে যাওয়া সম্ভব হবে না, কারণ যেহেতু এটা আমি সামনে দেখছি এটা আমার ক্ষতিও করতে পারে, কারণ এটা যেহেতু সামনে কবরস্থান আছে। তো আমি চিন্তা করলাম যে আমি এখন মাঠ বরাবর দৌড়ে বাড়ির দিকে চলে যাব। কিন্তু মাঠ বরাবর দৌড়ে যাব, এখানেও একটা কাহিনী আছে যে আমি বাড়ি থেকে বের হওয়ার আগে শুনছি যে এই মাঠে কিছুদিন আগে যখন পানি ছিল, তখন একটা লোক রাত্রেবেলা মাছ ধরা অবস্থায় ওনাকে এই জায়গায় লাশ অবস্থা পাওয়া গেছে এখানে, মানে ওনাকে উল্টা দিকে গেড়ে রাখা হয়েছিল, তা তার মাথাটা ছিল মাটির দিকে, পা গুলা ছিল উপরের দিকে। তো ওইটা আমার মনে হওয়ার পর আমি চিন্তা করছিলাম এদিক দিয়ে যাওয়াটা আমার জন্য বেটার হবে কিনা। তো আমি চিন্তা করলাম যে যা আছে কপালে, আজকে এদিক দিয়ে আমাকে মানে মাঠ দিয়ে যেতে হবে, আমি কবরস্থান দিয়ে যাবো না আর যাই করি। তো আমি মাঠ দিয়ে দৌড়ানো শুরু করলাম, মানে যতটা জোরে দৌড়ানো যায় আমি তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো হবে। তো আমি অনেক জোরে দৌড়াচ্ছি, দৌড়ানো অবস্থায় আমাদের বাড়িতে যাওয়ার আগে সামনে আরেকটা বাড়ি পড়ে, ওই বাড়িটাতেই আমাদের যে ঘরের মিস্ত্রিটা উনি ওখানে ওনার বাড়িটা ছিল। তো আমি দেখলাম যে ওই মিস্ত্রিটা ওখানে দাঁড়ায় কি যেন একটা করতেছে, মানে একটা লাউয়ের মাচার মতো। তো ওখানে দাঁড়া দাঁড়া উনি কাজ করতেছে। তো আমাকে দেখার পর উনি বললো যে তুমি দৌড়াইতেছো কেন? আমি বললাম যে এমনি দৌড়াইতেছি। ওনাকে দেখার পর আমার একটু সাহস হলো যে উনি এখানে এখানে মানুষ আছে, আমি এখন আস্তে আস্তে যাই, বাড়ি তো কাছেই, বেশি দূরে না। তো আমি যে ওখানে আমি ওনাকে অ্যান্সারটা দিলাম যে আমি এমনি দৌড়াচ্ছি। অ্যান্সারটা দেওয়ার পরে জাস্ট মনে হয় 10 থেকে 12 সেকেন্ড আমি হাঁটলাম, ওনাকে জাস্ট পাস করলাম। পাস করার পর আমি পিছনে ফিরে দেখি ওই লোকটা আর নাই। কিন্তু উনি যে জায়গাটা দাঁড়ায় ছিল ওইখান থেকে ওনার বাড়িটা কমপক্ষে আরো 20 গজ দূরে। কিন্তু আমি পিছনে ফেরার পরে দেখি যে ওই লোকটা কোথাও নাই। তো আমি ওটা দেখার পর আরো বেশি ভয় পেলাম, এমনকি খুব দৌড়ে তাড়াতাড়ি আমি বাড়িতে দিয়ে গেলাম। যাওয়ার পরে আমি আমার আম্মুর কাছে বললাম, চাচির কাছে বললাম। আম্মুকে হয়তো অবশ্য ওই পুরা ঘটনা বলি নাই, তো বললে উনি ভাবতো যে আমি বেশি ভয় পাইছি। তো পরের দিন আমি সকালবেলা যখন ওই মিস্ত্রিটা আমাদের ঘরে আবার কাজ করতে আসছে, তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে আপনি ওই সন্ধ্যা টাইম ওই জায়গায় কি করতেছিলেন, আপনি কি আমাকে দেখছিলেন? উনি বললো যে না, আমি সন্ধ্যার সময় ওখানে ছিলামই না, আমি তোমাদের বাড়িতে কাজ করার পর, আমি আসর নামাজ পড়ার পর আমি বাজারে চলে গেছিলাম চা নাস্তা খাওয়ার জন্য। ওখান থেকে ফিরতে ফিরতে আমার রাত হয়েছে, প্রায় রাত 8টা 9টা বাজছে। তো আমার কাছে আসলে ভাই এটাই মানে খটকা লাগে যে আমি কাকে দেখছিলাম ওই কবরস্থানের সামনে সাদা রসুরিটা, আর কে বা আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি দৌড়াচ্ছ কেন, এই Okay. লোকটাই বা কে ছিল। থ্যাংক ইউ, এই ছিল আমার থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা একটা অডিও ক্লিপে যাব এবং তারপরে ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। স্টে টিউন ফর ইউ ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমি শামীম। আমি ঝিনেদার কোটচাঁদপুর তালসাদ হাসপাতাল থেকে বলছি। আমার ব্যক্তিগত একটা ঘটনা আজকে বলি। সেটা এরকম যে একটা সময় আমার মনে একটু পাগলামি জাগান দিছিল। সেটা হওয়ার কারণ এটাই যে একটা সময় এই গ্রামে বেশ চুরি ডাকাতি এরকম শুরু হয়ে গেল। এর ঘরে ডাকাতি হচ্ছে, ওর ঘর বাড়ির গরু খুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, চুরি ডাকাতি বেশ একটু বেড়ে গেল, প্রবণতা বেড়ে গেল। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে আমার কিছু একটা করতে হবে এটা প্রতিহত করার জন্য। তালসার হাসপাতালের ভিতরে যে কোয়ার্টার, ওখানে আমরা থাকি, ওখানে এমন একটা জায়গা, যারা তালসার থেকে শুনছেন তারা এটা বুঝতে পারবেন যে খুব নির্জন। হ্যাঁ, দিনের বেলা ওখানে চুরি ডাকাতি মারামারি হয়ে গেলেও বাজারের লোক একটু আশ পাবে না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এটা এটা ভেবে চিন্তা করলাম যে আমার কিছু একটা করতে হবে। তখন আমি কি করলাম, ওই আমার মনে একটা পাগলামি চাগান দিল যে আমি ওই কঙ্কাল, ওই লাশ কঙ্কাল আমি ওখানে ঝোলাবো আমার বাড়ির বেশ মেন পয়েন্টে। ওই কাঁঠাল গাছ টাছে, যেখানে কাঁঠাল টাঠাল আছে, মানে এক ঢিলে আমি 2 পাখি মারবো। আমার কাঁঠাল চুরিও আমি ঠেকাবো, এদিকে যে মানে প্রফেশনাল যে চুরি এটাও আমি ঠেকাবো। এই দুটোই আমি ভেবে আমি ওই সিদ্ধান্ত নিলাম যে আমি কঙ্কাল ঝুলিয়ে ওখানে কঙ্কাল রেখে দেবো। কঙ্কালের চোখে আমি ওই মিউজিক বাল্ব, সাদা সাদা বাল্ব বা লাল লাল বাল্ব, ওগুলো সেট করবো, এটা ভাবলাম। ভাবার পরে আমি ভাবা অনুযায়ী কাজ। ওই সময় আবার এই আমাদের বাজারের পাশে যে কবরস্থান, তালসার যে কেন্দ্রীয় কবরস্থান, ওখানে আবার খোঁড়াখুড়ির
কাজ চলছে, মানে সংস্কার হচ্ছে কবরের। সব মাটি টাটি খুঁড়িয়ে মানে কঙ্কাল হাড়গোড় সব তুলে একটা কোনায় ওটা জড়ো সড়ো করা হয়েছে দক্ষিণ দিকে, এক জায়গায় কাদা মেরে রাখা রয়েছে। ওটা দিনের বেলা দেখেছিলাম, দিনের বেলা দেখলাম যে বেশ মেলা হাড়গোড়, খাপা মাথা, মাথা মুন্ডু সব এক জায়গায় হয়ে রয়েছে। ওইটার জন্যই আসলে ওই বুদ্ধিটা আমার মাথায় আসলো যেটা করবো। তখন আমি ওই ওই রাত্রি মেলা রাত্রি আমি একটা বস্তা নিয়ে সুন্দর ওই মানে মাথা, হাপা, মানে দেখতে শুনতে বেশ সুন্দর, এগুলো আমি নিলাম, ওর ভিতরে পুড়ে নিয়ে আমি চলে আসলাম বাড়ি। এসে আমি পরের দিন ওগুলো ধুয়ে টুয়ে বেশ সুন্দর করে ওর ভিতরে লাইট টাইট সেট করে বেশ তারটা দিয়ে দড়ি দিয়ে সুন্দর করে আমি গাছের সাথে সেট করলাম, কাঁঠাল গাছের উপরে একদম, হ্যাঁ, এমন ভাবে যেন যখন কাঁঠাল চোর কাঁঠাল গাছে উঠবে ঠিক মাছটাতে উঠবে, আমি তখন এই ঘরের ভিতর থেকে সুতোটা ছেড়ে দেবো, ওটা আস্তে আস্তে ওটা ওই ঠিক ওর কাছাকাছি হয়ে যাবে। তো তখন ওটা দেখে ভয়ে যাতে গাছের থেকে ঠাস করে নিচে পড়ে যায়, হ্যাঁ, এটা এটা ভেবে আমি এই কাজটা করেছিলাম। তো এটা করলাম, করার পরে আমি ওই সবকিছু ওই আমার ঘরের আমার জানালার সাথে আমি দড়িটা টেনে টানা দিয়ে রেখে দিয়েছিলাম। মানে এমনই যে মানুষ কাঁঠাল যেভাবে আস্তে আস্তে নামায় না, হ্যাঁ, গাছের থেকে যেভাবে কাঁঠাল নামায়, আমি ওটা ওই ঠিক ওরকম করেছিলাম। আমি ফাঁসিতে ঝুলানোর মতো করে ওই ওই জিনিসটা ওইভাবে রেখে দিয়েছিলাম, কঙ্কালটা। তা এরকম আমি ওই দিন গেল, পরের দিন গেল, কোনো সমস্যা নেই, ওটা সেট টেট সব ঠিক আছে, মনে বেশ সাহস টাহস আছে। আবার তাছাড়া বাড়ির সামনে আমি ওর ফুল গাছের মোড় দিয়ে আমি আবার ওরকম একটা জিনিস দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ছোট, সেটা শুধু খুলি, হ্যাঁ। এটা করার পরে আমি একদিন বাপ মা বাড়ি নেই, বেড়াতে গেছে, ওই দিন আমি বাড়িতে একাই রয়েছি, ওই দিন ওইটা ওখানে রয়েছে। ওটা আমি বেশ আমি কাছে যাওয়ার দেখলাম যে সব বাঁধন টাধন ঠিক আছে কিনা, কোনো দাম টাম হয়ে যাবে কিনা, কাজের সময় যাতে কোনো ডিস্টার্ব না হয়, এটা ভেবে টেবে আমি ঘরের মধ্যে এসে শুয়ে রইল। শুয়ে থাকার পরে আমার কোনো রকম ঘুম আসছে না, ঘুম আসছে, হাস করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পরে চিন্তা করলাম এই গরমে একটু বাইরে থেকে হেঁটে হেঁটে আসি, তো ওই দিক থেকে হেঁটে আসি, এরকম একটা ভাবনা ভেবে আমি বেরোলাম। বেরোয় আমি টর্চ লাইটটা নিয়ে ওই একটু হেঁটে হেঁটে হাসপাতালের ভিতর টেতর একটু কাঁঠাল গাছের টাছে লাইট মারলাম, ওই দিকে আরো 3টে মোট কাঁঠাল গাছ আছে, ওই দিকে বাইরে 2টো, ভিতরে একটা, বাইরে 2টোয় লাইট মারলাম, সব ঠিকঠাক আছে, কাঁঠাল টাঠাল চুরি হয়নি। এবার আমি বাড়ির ভিতরের গাছটাতে লাইট মারার সাথে সাথেই আমার লাঞ্চের মধ্যে ঠাস করে একটা বাড়ি মারলাম। বাড়ি মারার পর খুব ভয় পেলাম, যে জিনিসটা দেখলাম সেটা আসলে আপনাদের বিশ্বাসই হবে না, ঠিক একটা মানুষ, হ্যাঁ, গলায় দড়ি দিয়ে ঝুলছে। তো সেই মানুষটাকে আমি চিনি, সেই মানুষটা একটা সময় এই হাসপাতালের ভিতরেই সাইকেল সারা কাজ করতো, অনেকদিন আগে সে মারা গেছিল, তারই লাশ, তারই বডি সেখানে ঝুলছে, আমি কি স্পষ্ট একদম ক্লিয়ার দেখলাম। দেখার পরে আমি ওখান থেকে খুব ভয় পেয়ে আমি বাজারের দিকে দৌড় দিলাম। বাজারের দিকে মানে ডিউটি চলছে তখন, রাত কয়টা, 12টা কি 11:30 এরকম হবে, ওই ডিউটি চলছে। ওই ডিউটি আলাদের মনি ভাইটাই যারা ওখানে ডিউটি দেয়, ওখানে দৌড় মারলাম। দৌড় মারার পরে তারা বললো, কি হয়েছে ভাই, তোমার কি হয়েছে? তো তখন আমি বললাম যে আমি আসলে বাড়িতে খুব ভয় পেয়েছি, আমি বাড়িতে যেতে পারছি না। তখন ওরা কিছুক্ষণ আমার বসায় ওই একটু বাতাস টাতাস দিয়ে, তারপরে আমি বাতাস টাতাস খাওয়ার পরে ঠান্ডা হলাম, হওয়ার পরে বললো চলো দিনে যাই, দেখো কি হয়েছে তোমার। এটা ওরা সবাই আমার নিয়ে, আমি বললাম আমি যাবো না, তারপরে তারা জোর করে ধরে চলো যাই, দেখো কি হয়েছে। আমি ওদের সাথে আসলাম, আসার পরে আমি ওই ওই গাছটা আমি বললাম এবার দেখেন, ওই জায়গায় দেখেন, আমি লাইট মারতে, আপনারা দেখলেই বুঝতে পারবেন কি ভয়, কেন ভয় পেলাম। তখন আমি আবার ঠিক একই জায়গায় এসে একইভাবে লাইট মারলাম, কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই জায়গায় তখন কিছু ছিল না, একেবারে কোনো কিছু না। সেই আমি যে কঙ্কাল যেটা আমি ধুলোয় দিয়েছিলাম ওটা ওখানে ছিল না। এটা দেখার পরে আমি আরো বেশি ভয় পেয়ে গেলাম। তখন আমি ওদের ভিতর থেকে যেন 10 পা পিছিয়ে গেলাম, অটোমেটিক্যালি আমার শরীর মধ্যে ভূমিকম্প হওয়া শুরু হয়ে গেল। হ্যাঁ, এটা দেখার পরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। ভয় পাওয়ার পরে আমি ওদের ছেড়ে আমি দৌড় মারলাম। দৌড় মেরে আমি ওই আবার বাজারে চলে গেলাম, যে আমি লাইটের কাছে গেলাম। হ্যাঁ, যাওয়ার পরে আমি ওখানে বসে থাকলাম অনেকক্ষণ। বসে থাকার পরে সকাল হলো। সকালে আমি চিন্তা করলাম যে আমি আস্তে আস্তে আবার যাবো আমার নিজের বাড়ির দিকে, আমি যাবো। হ্যাঁ, এই আস্তে আস্তে আমি ওই পাঁচিলটা পার হয়ে, আমি বাড়ির সামন দিয়ে আর গেলাম না, আমি বাড়ির পিছন দিয়ে পাঁচিলটা পার হয়ে আমি ওই কাঁঠাল গাছের কাছে গেলাম। আমি হাতে একটা লাঠি নিয়ে গেলাম, যাই হোক ওটা আমি আমি মেরে ফেলবো, ওটা এরকম চিন্তা করে আমি গেলাম। তারপরে আমি ওখানে ওই পাঁচিলটা পার হয়ে যখন গেলাম, যাওয়ার পরে আমি ওখানে দেখলাম যে কঙ্কালটা আমি নিয়ে এসেছিলাম না, ওই কঙ্কালটাই ওখানে ভেঙে চুরে পড়ে রয়েছে, একদম গুঁড়ো হয়ে গেছে, খাপা মাথা একদম ছিটিয়ে গেছে। এর সাথে কাঁঠাল পড়ে যেরকম ছিটিয়ে যায় না, পাকা কাঁঠাল, ওরকম চারিদিকে ছিটিয়ে রয়েছে, দড়ি থেকে ছিঁড়িয়ে পড়ে রয়েছে নিচেই। এটা দেখার পরে আমি আমি খুব তাড়াতাড়ি ওই কঙ্কাল হাড়গুড় গুলো সব তাড়াতাড়ি এক জায়গায় বস্তায় করে নিয়ে সামনে টামনে যত ছিল নিয়ে আমি সেই গোরস্থানের মধ্যে ফেলে দিলাম। দিয়ে আমি
আমি একটা হুজুর, আমাদের স্থানীয় হুজুরের কাছে যে বললাম যে আমি এই কাজ করে ফেলেছি, এটা আমার কি ভুল হয়েছে কিনা, এটা ছেড়ে ছেড়ে দেয়। এটাই ছিল আমার ঘটনা। সত্যি? আরে ভাই শোন, আসতে পারবো না, ভিডিও কল কর। দোস্ত, ওয়েলকাম ব্যাক। শুনছেন সবসময় ভিডিও 48.1 এফএম। আমি রাস্তাল আছির সাথে ঘড়িতে সময় রাত 1:42 আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আমার নাম সোহান, আমি এসছি ঢাকার বাড্ডাবাড়ি থেকে, বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত আছি। তো যে ঘটনাটা আমি এখন শেয়ার করবো, জি বলেন। এই ঘটনাটা আমার মানে বগুড়া থেকে একজন আমাকে ফোনে বলেছে। তো ঘটনাটাই এই রবিবার থেকে। তো আসলে এই ঘটনাটা মানে কি ওই বগুড়ার কোনো একটা গ্রামের খান সাহেব নামে একজন লোক ছিলেন, যিনি জিন প্রেত এগুলো নিয়ে কাজ করতেন। এগুলো মানে কি তিনি ছাড়াতে পারতেন। তো আজ থেকে 20-25 বছর আগে তিনি মানে কি একটা কাচের বোতলের মধ্যে 7-8টার মতো বদ জিনকে বন্দি করেন। তো উনি ওই বোতলটা কাচের বোতলটা একটা কচু ক্ষেতের আইলের মধ্যে নিয়ে মানে পুঁতে আসেন। তো গত 3 বছর আগে তিনি মারা যান। আর এই রবিবারে একজন লোক তার কতগুলো শূকর নিয়ে যায় ওই ক্ষেতের মধ্যে কচু খাওয়ানোর জন্য। তো শূকরের আঁচড়ানোতে মাটি উঠে আসে এবং ওখান থেকে ওই রাখালটা দেখতে পায় যে কাচের বোতল দেখা যাচ্ছে। তো উনি বোতলটা নিলেন এবং উপরে উঠে আসেন। তো রাস্তায় এসে মানুষ জড়ো করেন। মানুষ মানুষদেরকে তিনি বলেন যে এটা ওই বোতলটাই হয়তোবা ওই যে জিনকে বন্দি করে রাখা হয়েছে। তো ওনারা বললেন, কি সব পাগলের মতো কথা বলছেন, এটা তো হতে পারে না, অনেকদিন আগের কথা। তো তাদের মধ্য থেকে একজন বোতলটা ভেঙে ফেলে। আর ভেঙে ফেলতেই সাথে সাথে ওই বোতলটার ভেতর থেকে একটা অদ্ভুত রকমের মাথা বেরিয়ে আসে বাতাসে ভাসতে ভাসতে। মাথাটার মুখটা ছিল একটু বড়, আর চোখগুলো ছিল কপালের মধ্যে। তো ওই মাথাটা বেরিয়ে আসার সাথে সাথেই এটা কি ধোয়ার মতো কিছু না একদম? মানে একটা মাথায় মানে কি ওই বাতাসে হাওয়ায় ভাসতে ভাসতে বেরিয়ে আসে। তো ওই মাথাটা বের হওয়ার সাথে সাথে শরীর দেখা যাচ্ছিল না, মাথাটা বের কোথায় ঘটেছে এই ঘটনা? এটা বগুড়ার কোনো একটা গ্রামে। আচ্ছা। তো ওই মাথাটা মানে কয়েকজনকে চড় মারে। তো সাথে সাথে একজন বমি করতে করতে অন দ্য স্পট মারা যান। আর 3 জন অজ্ঞান হয়ে যান। বাকি সবাই ভয় পালিয়ে যায়। পরবর্তী 3 জনকে হসপিটাল নেওয়া হয়। তো এর ওই দিন রাতের বেলায় উনি আসলে ঘটনাটা জানতেন না। উনি রাত্রের বেলা তার মহিষ নিয়ে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে। হঠাৎ করে তিনি দেখলেন তার সামনে একটা মাথা চলে আসে। আর মানে ওনার বর্ণনা ওইরকমই ছিল মাথাটা। তো ওর মাথাটা ওই মহিষটাকে চড় মারে। মহিষটা পাগলের মতো শুরু করতে থাকে। এই দেখে ওই লোকটা ভয়ে পালিয়ে যায় ওখান থেকে। তো ওই দিন রাতের বেলা আরেকটি ঘটনা ঘটে। একটা মানে কি সাবালক মেয়ে, উনি রাতের বেলা বের হয়। তো উনি দেখতে পান যে মানে কি 3-4 জন দাঁড়িয়ে আছেন লম্বা, মুখগুলো কেমন বিভৎস, মানে কি জিন প্রেত যেরকম দেখা যায় এরকম। উনি দেখে উল্টা দিকে দৌড় দেন, ভয়ে বাড়িতে যান। গিয়ে উনি বমি করতে শুরু করেন। তার মা তাকে মানে একই ঘটনা ঘটতে থাকে আবারও সবার ক্ষেত্রেই, এবং সবাই সেই একই ঘটনা ফেস করতে থাকে। এবং এই মাথাটা দিয়ে আপনি এটা লিখেছিলেন আপনার ইমেইলে। কতজন লোক মোটমাট মারা যায়? আসলে মারা যায় হচ্ছে 3 জন, আর 4 জন মারা যায়, আর 4 জন এখনো হসপিটাল অ্যাডমিট আছে। এখনো আছে, এবং আপনি বলছেন যে আজকে কিছু একটা কি যেন ঘটবে। আজকে সন্ধ্যার পরে যেই ঘটনাটা ঘটবে মানে কি পরবর্তী ওই জিনদেরকে ডাকানো হয়, একজন বড় আলেম। তো ওই জিনরা দাবি করেন যে 79টা মুরগির রক্ত আর একটা আস্ত গরুর রক্ত লাগবে, একটা কাফনে কাপড় ধৌত করতে হবে ওই রক্ত দিয়ে। আমরা সেই নিয়ম কানুনে না যাই, হ্যাঁ, তারপরে যে যা লাগবে সেটা জোগাড় করে কি করতে হবে? জোগাড় করে ওই মানে কি রক্তমাখা কাফনের কাপড়টা পুড়িয়ে দিলেই ওনারা চলে যাবে, আর সমস্যা করবে না। তো সবাই টাকা তুলে এটা আজকে করবে সন্ধ্যার পরে। তো এতটুকু আমি শুনেছি। আপনি যার কাছ থেকে শুনেছেন তিনি কতটুকু বিশ্বস্ত আপনার? উনি বিশ্বস্ত বলতে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ওখানে, উনি আমাকে ফোনে বলেছেন। তার নাম কি? তার নাম হচ্ছে তন্নি। আচ্ছা, ওকে। তো আমরা পরবর্তী আপনার ঘটনায় যাই। আপনার ঘটনা ছোট্ট করে আপনার ঘটনা আমরা শুনবো। পরবর্তী আপনি কোথা থেকে এসেছেন, আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম আশিক, আমি ব্যারেট বাড্ডা থেকে আসছি। তো আমি যে ঘটনা আজকে বলতে যাচ্ছি যে সেটা আমার সাথে ঘটে যাওয়া আজকে থেকে 2 বছর আগের ঘটনা। আমাদের গ্রামে আগে প্রায় কারেন্ট চলে যেত। তো তখন আমরা
কারেন্ট চলে যাওয়ার পর থেকে আগে 4 থেকে 5 ঘন্টা কারেন্ট আসতো না। তখন অনেক গরম ছিল। তো আমরা নিচতলা, আমরা ২ তলা থাকি। আমরা দোতলা আমাদের বাসা। আমরা নিচতলা থেকে দোতলা বাসা। দোতলাতে মাঝে, মাঝে চলে আসতাম। দোতলাতে যখন চলে আসতাম, দোতলার গেটগুলা, জানালাগুলা সবসময় খোলা থাকতো। তো আমরা সেখানে থাকতাম। জানালাতে অনেক বাতাস-টাতাস আসতো। তো আমার বাবা, আ আমি এবং আমার কাকা, আমরা সবাই একসাথে তখন থাকতাম। একসাথেই থাকতাম। তো আমি একদিন ওনাদের বলছি যে, "আজকে তোমাদের থাকার দরকার নেই, আমি একাই থাকবো।" তো ওনারা রাজি হলেন, আমি একা থাকলাম। তো আব্বারে আমি যখন চলে যেতে বলছি, তো আব্বা চলে গেল। তো আমি একা থাকলাম। একা থাকার পর হঠাৎই কিছুক্ষণ পর দেখি যে আমি যেই ঘরে ছিলাম সেই ঘরের বাহিরে আমার আব্বাই আবার আমারে ডাকতেছে যে, "তুই আশিক এদিকে আয়। আশিক তুই এদিকে আয়। তোর সাথে কথা আছে।" মানে আপনার বাবা এসছেন আবার ঘরে আপনাকে দেখতে এবং আপনাকে ডাকাডাকি করছিলেন। তারপরে কি হলো? তারপর আমি তো ভয় পেয়ে গেলাম যে আমার আব্বা, আমি ওনারে তাড়িয়ে আমি ওনারে চলে যেতে বললাম। চলে যেতে বলছি যে, "তোমার আজকে থাকার দরকার নেই আমার সাথে। তুমি আইসো না।" তা উনি আবার আমার কিছুক্ষণ পর ডাকতেছে যে, "তুই আমার সাথে আয়, আমার সাথে এদিকে আয়।" তো আমি ভয়ে তখন চিৎকার করতে লাগলাম। তো আমার নিচতলা থেকে কেন আমার আপনার বাবা কাকা, আপনার ঘরে আসছে আপনি ভয় পাচ্ছেন কি জন্য? সে তো আমারে এমনিতে আমি ওনারে চলে যেতে বলছি। উনি আমার সাথে থাকেন নাই। কিন্তু হঠাৎই রাত্রে দেখেছি উনি বাহিরে একটা সাদা লুঙ্গি এবং একটা সাদা শার্ট পরা উনি বাহির থেকে আমার ডাকতেছেন। রুমের বাইরে থেকে ডাকতেছেন। তখন বারিন্দার লাইট এবং অন্যান্য সব এতই অন্ধকার ছিল যে ওনার ছাড়া কাউকে দেখা যাচ্ছে না। তারপর উনি আমারে অনেক হচ্ছে আরকি বলছিল যে, "আসেন, তুই।" আমি গেলাম না। তারপর আমার দাদুও আসলো। আসার পরেও আমার দেখলো যে আমি অনেক ঘেমে-টেমে গেছি। যাওয়ার পরে আমারে ওনারা নিচে নিয়ে গেল। নিচে নিয়ে যাওয়ার পর ওনারা কোরআন পড়ে, কোরআন থেকে পানি-টানি ফু দিয়ে আমার সেই পানিটা দিল খাইতে। তারপর আমার হঠাৎই চোখটা গেল ঘড়ির দিকে। ঘড়ির দিকে যাওয়ার পর দেখলাম যে ঠিক রাত ৩টা বাজে। আচ্ছা, তার মানে আপনার বাবা আসলে আসে নাই। ওখানে এসেছিলেন অন্য মানুষ এবং সেখানে আপনি দেখেছেন। আমাদের হাতে আজকে আর একদমই সময় নেই এবং আপনি আপনার বাবার মতন রূপ ধরে অন্য একজন এসেছিলেন। সেটাই সেদিনের ঘটনা ছিল। আজকের মতো আমাদের বিদায় নিতে হবে এবং আমি দেখতে পাচ্ছি যে এখনো পর্যন্ত আমি জানি না কমেন্ট পড়তে পারবো কিনা। কারণ হাতে একেবারেই সময় নেই এখন। আমাদের আর ১ মিনিটও সময় নেই। আ অনেক ভয় লাগছে লিখেছেন আমাদেরকে শিমুল, এছাড়াও আল জুবাইর জাহির আমাদের সাথে আছেন। আমার সাথে আছেন আহমেদ জাহেদ, ইশরাফ, মিকা আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এবং তিনি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ইমন, এছাড়া